সবাই আসছে না? মাত্র 17 জন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শুরু করি। আমাদের যেহেতু টাইম লিমিট অনেক কম, মাত্র 40 মিনিট। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ পিসের অংশ, নাউন, তারপর অ্যাডজেক্টিভ, এগুলো আছে। তো আমি শুরু করতেছি, তারপর জাফর ভাই নিবে, তারপর টিটু ভাই। ঠিক আছে? আচ্ছা, পার্টস অফ পিস কত প্রকার বলুন তো দেখি। 8 প্রকার। 8 প্রকার। আচ্ছা, নাউন কত প্রকার? নাউন 4 প্রকার। না, নাউনকে দুই প্রধানত প্রকার। ভাবে দুই পাঁচ প্রকার। প্রকার কি কি? কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার না, 4 প্রকার। কংক্রিট নাউন হলো মেইন, বেসিক্যালি নাউন হচ্ছে, নাউন কাকে বলে বলেন তো কেউ। কোনো কিছুর নামকে নাউন বলা হয়। কোনো কিছুর নামই হচ্ছে নাউন। নাউন। আচ্ছা, তো নাউন হলো প্রধানত 2 প্রকার। একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে হলো যেগুলো সাধারণত বস্তুবাচক, বস্তুবাচক বা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলো যেগুলো গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই। অ্যাবস্ট্রাক্ট নাউন একটাই, ইনকনক্রিট নাউন 4 প্রকার। হ্যাঁ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কারণ আমরা এগুলো দেখবো যে প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি। ঠিক আছে? আপনার এমসিকিউ এগুলো সলভ করে নিন, এগুলো কঠিন কিছু না। তো নাউনের থেকে একটা প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে, বা পার্টস অফ পিস থেকে 2-3টা প্রশ্ন প্রিলিমিনারিতে আসে। তো পার্টস অফ পিস অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রপার নাউন আসলে কি? প্রপার নাউন বলতে সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ইত্যাদি ইত্যাদির যখন নাম হবে তখন সেটাকে বলে প্রপার নাউন। যেমন আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু একটা দেশের নাম। কিন্তু আমরা যদি বলি যে কান্ট্রি, তখন কি হবে? আমরা যদি দেশের নাম স্পেসিফিক বলি তখন হচ্ছে তাহলে প্রপার নাউন। যদি আমরা বলি সবগুলো দেশ মিলে যদি আমরা বলি কান্ট্রি, তখন সেটা হয়ে যাচ্ছে কি, কমন নাউন। মানে একটা কমন কমন ফ্যাক্টর নাউন। আছে। হ্যাঁ, একটা কমন ফ্যাক্টর কি? সেটা হলো দেশের নাম, দেশ। দেশটা কমন। কিন্তু যখন আমরা আলাদাভাবে বলতেছি যে দেশের নাম বাংলাদেশ, দেশের নাম ইন্ডিয়া, দেশের নাম পাকিস্তান, দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি, প্রপার নাউন। যদি আমরা বলি মানুষের নাম, যেমন হয় যদি বলি রহিম, করিম, রহিম করিম যদি আলাদাভাবে বলি তাহলে সেগুলো কি, প্রপার নাউন। কিন্তু যদি আমরা বলি যে মানুষ, ম্যান, ম্যান কি, ম্যান তখন হয়ে যাবে হলো কমন নাউন। কমন নাউন। হ্যাঁ। এবার দেখেন, ক্যাপিটাল লেটারে সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ইত্যাদি নিজস্ব নামকে বলে প্রপার নাউন। যেমন বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ মানুষের নাম, ঢাকা একটা শহরের নাম, নদীর নাম পদ্মা, রোম আফ্রিকা। ঠিক আছে? নিউ ইয়ার। তো প্রপার নাউনের পূর্বে দা বসে না, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে। প্রপার নাউনের পূর্বে দা বসে না। পরীক্ষায় এরকম অপশন দিতে পারে, দিয়ে একটা প্রপার নাউন দিয়ে তার আগে দা বসাই দিল বা বসাই দিল, তখন কিন্তু সেটা ভুল হবে। কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, এগুলোর পূর্বে প্রপার নাউন হলে তারপরে দা বসে। যেমন এই যে পদ্মা, ঠিক আছে, পদ্মা নদীর কিন্তু দা বসানো হয়েছে, কারণ কেন? কারণ সেটা আমরা নদী বলতেছি। নদী যদি হয়, সাগর যদি হয়, ঠিক আছে, উপসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা। কিন্তু যদি আমরা বলি এভারেস্ট, এভারেস্টটা কি দা হবে? কেউ একজন বলে, যদি বলি এভারেস্ট, তাহলে এভারেস্টটা কি দা হবে না, দা হবে না? হবে না ভাই। হবে। এভারেস্টের পূর্বে কি হবে? দা হবে। এভারেস্টের দা পূর্বে দা হবে না। হবে? তা হবে না। না। কেন তা হবে না?
যে দ্বীপপুঞ্জ বোঝাচ্ছে না, এভারেস্ট ভাই দ্বীপ? শুধু একটা একটা বোঝাচ্ছে, বোঝাচ্ছে, একটা বোঝাচ্ছে। একটা পর্বত বোঝাচ্ছে, এভারেস্ট এভারেস্ট পর্বতমালা বোঝায় না। হ্যাঁ, এভারেস্ট অ্যাকচুয়ালি পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গের আগে কখনো আর্টিকেল বসে না। যদি পর্বতমালা হয়, যেমন আমরা দা হিমালয়স বলতে পারি, হিমালয়াসের আগে আমরা দা বসাতে পারবো, কিন্তু এভারেস্ট আগে বসাতে পারবো না, কারণ এভারেস্ট হলো পর্বত শৃঙ্গ, পর্বতমালা না, অনেকগুলো মিলে একটা না। এভারেস্ট একটা আলাদা স্পেসিফিক পার্টিকুলার একটা অংশ। আচ্ছা, তাহলে এখানে এমসিকিউ আছে, আপনি এগুলো সলভ করে নিন, যেগুলো পরে বলা হলো এগুলা, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন। তাহলে এখানে কোনটা হবে? এই যে টিম হবে না। ঠিক আছে, টিম কি? টিম কোন নাউন? কালেক্টিভ কালেক্টিভ নাউন। নাউন। তাহলে কি হচ্ছে কমন নাউন? এখন আসি আমরা। কমন নাউন হলো যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর নাম না বুঝিয়ে এক জাতীয় বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায়, মানে কমন একটা ফ্যাক্টর থাকবে। যেমন ওই যে বললাম যে রহিম, করিম, রবীন্দ্রনাথ, আহ কাজী নজরুল ইসলাম, এগুলো আমরা না বলে আমরা শুধু বলতেছি যে ম্যান, বা বলতে পারি পয়েট। যদি আমরা পয়েট বলি, পয়েট মানে এটা কমন। এখন পয়েট যে কেউ হইতে পারে। তারপর আমরা বলতেছি হলো দেশের নাম ঢাকা, দেশের নাম বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো বলতেছি আমরা। এগুলো বলে না বলে যদি আমরা বলি কান্ট্রি, ঠিক আছে, তখন কিন্তু একটা কমন হয়ে যাচ্ছে। তারপরে পদ্মা, যমুনা, ঠিক আছে, এরকম নদীর নাম না বলে যদি আমরা বলি যে রিভার, যদি বলি শুধু রিভার, রিভার একটা কমন নাম বলতেছি না, কিন্তু রিভার একটা কমন ফ্যাক্টর বলতেছি, সবগুলো মিলে একটা বোঝাচ্ছে, তখন সেটা কি হবে? কমন নাউন। সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। ঠিক আছে, যেমন ম্যান কমন নাউন, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, ক্যান্ডেল, কাউ, শিপ। ঠিক আছে, শিপের প্লুরাল কি কেউ বলেন তো দেখি? শিপ। শিপের পূর্ণ তুমি শিপ। চেঞ্জ করো। আচ্ছা, কিছু কিছু শিপ। প্লুরাল আছে যার সাথে এস বা ইয়ে যুক্ত হয় না, তার মধ্যে একটা হলো শিপ। শিপটা আছে, এয়ারক্রাফট আছে, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, তারপর এলিফ্যান্ট, ফিশ। আচ্ছা, তারপর হলো রিভার, ফ্লোয়ার, বি, মৌমাছি, ডাকাত, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, এগুলো এখান থেকে মুখস্থ করে নিন কি কি আছে এখানে। ঠিক আছে, তাহলে কমন নাউন জিনিসটা আমরা বুঝছি। এখানে দেখেন এই জিনিসটা অনেকবার আসছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল মানে মেয়ে বোঝাচ্ছে, সমস্ত মেয়ে থেকে বোঝাচ্ছে, কমন তাহলে কি নাউন। হবে এটা? কমন নাউন। ম্যান, ম্যান কমন নাউন, সব ধরনের মানুষকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যদি যদি একটা মেয়ের নাম বলি রহিমা, ঠিক আছে, বা তামান্না যদি আমরা বলি, তাহলে একটা আলাদা মেয়ের নাম বলতেছি আমরা, তখন কিন্তু হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট শব্দটি কি? কমন নাউন, এর উপরে বলে দেওয়া আছে এলিফ্যান্ট কি। আচ্ছা, ভয়েস কথা, কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায়, প্লুরাল ভয়েস থেকে কমন নাউন। এখানে আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট অনস। ঠিক আছে, এখানে দেখেন ভয়েসের আগে কিন্তু একটা ডিটারমিনার আছে, ইওর আছে। ইওর ভয়েস, কার ভয়েস? তোমার ভয়েস। ভয়েস শোনা যায়, গণনা করা যায়, এবং প্লুরাল ভয়েস হয়, তাই এটি কমন নাউন। ঠিক আছে, এই এই প্রশ্নটা বই থেকে দিছে, দেখেন হাই স্কুল ইংলিশ গ্রামার, কয়েনের মার্টিনের বই থেকে দিছে, হুবহু তুলে দেওয়া হয়েছে এখান থেকে। যে জিনিসগুলো এক্সেপশন, মানে মনে হইতে পারে যে এগুলো প্রপার নাউন, যেমন এই যে এলিফ্যান্ট একটা, ভয়েসের একটা, এগুলো ভালো করে স্টার মার্ক দিয়ে পড়বেন। আচ্ছা, যেমন ঢাকা, এই যে বিগ সিটি, এখানে ঢাকা শব্দটি কোন নাউন? ঢাকা যদি বলি আমরা তাহলে কিন্তু প্রপার নাউন, যদি আমরা বলি সিটি তাহলে কি হবে? সিটি হচ্ছে কমন নাউন। কমন নাউন। কিন্তু যখন ঢাকা বলতেছি তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। এই পার্থক্য। প্লুরাল কমন নাউন, কোন নাউন একের অধিক হলে তাকে প্লুরাল কমন নাউন বলে, একের অধিক যদি হয়। ঠিক আছে, কোন নাউন যদি একটার বেশি হয় তখন তাকে বলা হয় প্লুরাল কমন নাউন। আবার অ্যাডজেক্টিভের সাথে এর যুক্ত হয়েও কিন্তু প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, আমরা কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এর যুক্ত করে প্লুরাল কমন নাউন করতে পারবো না। কিন্তু যদি অ্যাডজেক্টিভের আগে কোনো দা বসাই, যেটা আমি দা বসাই, তাহলে এক শ্রেণীর সকলকে বোঝায়, তখন তাকে বলি আমরা প্লুরাল কমন নাউন। এবং পরবর্তী ভাবটিও প্লুরাল হবে। এমনি এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবো। এই দেখেন ওয়াইজ, ওয়াইজ কিন্তু অ্যাডজেক্টিভ, এখন আমরা ওয়াইজের সাথে এর যুক্ত করতে পারবো না। ওয়াইজেস, ঠিক আছে, তার আগে আমরা কি বসাইছি দেখেন, দা বসাইছি। দা ওয়াইজ যখন আমরা বলতেছি তখন জ্ঞানীরা বুঝাচ্ছে। জ্ঞানীরা বলতে তাহলে কি বুঝাচ্ছে, সেটা একটা কমন নাউন হয়ে গেল। তারপরে পোর, গরিব, রিচ, যদি আমরা বলি রিচ, ধনী। তারপরে হলো পুলিশ, পুলিশের আগে কিন্তু, ঠিক আছে, পুলিশের আগে যদি আমরা দা বসাই তাহলে সেটা কি হবে? প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু আমরা যদি বলি যে পুলিশ ফোর্স, তাহলে সেটা কি প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? দেখি একজন বলেন তো, দা পুলিশ ফোর্স, সেটা কি কি হবে? আমরা শুধু পুলিশ বলতেছি না, আমরা বলতেছি হলো দা পুলিশ ফোর্স।
এখন এখানে পুলিশ ফোর্স কি হবে? প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? বলেন দেখি, কেউ একজন বলেন। সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? পুরো সিঙ্গুলার কেন? পুলিশ ফোর্সকে একটা সমষ্টি হিসেবে ধরা হয়েছে। সমষ্টি হিসেবে ধরা হলে কি সিঙ্গুলার হয়? তাহলে দা পুলিশ যে আমরা বলতেছি, এখানে সমস্ত পুলিশকে বোঝাচ্ছি আমরা। সমস্ত পুলিশ মানে সারা বাংলাদেশ, সারা বিশ্বে যত পুলিশ আছে সবাইকে আমরা বোঝাচ্ছি দা পুলিশ। যখন আমরা বলি দা পো, তার মানে কি সারা বিশ্বের সকলকে আমরা বোঝাচ্ছি। ঠিক আছে, কিন্তু দা পুলিশ ফোর্স যখন আমরা বলতেছি তখন আমরা সবাইকে বোঝাচ্ছি না, সব পুলিশ ফোর্সকে আমরা বোঝাচ্ছি না, এক নির্দিষ্ট পুলিশ ফোর্সকে বোঝাচ্ছি, এবং সেটা তখন একটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। এটা কিন্তু খেয়াল রাখবেন, অপশনে অনেক সময় দা পুলিশ ফোর্স দিতে পারে, দিয়ে তখন তারপরে ভার্ব কি হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আগে ভার্ব কি হবে পরে ভার্ব কি হবে এগুলো খেয়াল রাখতে হয়। ঠিক আছে, দাদির যখন বসে আমরা তখন কিন্তু ভার্ব প্লুরাল বসাই, কিন্তু যখন আমরা দা পুলিশ ফোর্স বসাবো থাকবে তখন আমরা ভার্ব সিঙ্গুলার হবে, ওটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে দা পর অ্যাডজেক্টিভের সাথে আমরা এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল করতে পারি না, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি দা বসাই তাহলে সেটা আমরা প্লুরাল হিসেবে, প্লুরাল কমন নাউন হিসেবে বলতে পারি। দা পোর আর, দেখেন দা পোর আর অলওয়েজ হ্যাপি, এখানে কিন্তু যেহেতু দা পোর দিয়ে প্লুরাল কমন নাউন বোঝাচ্ছে, তার মানে ভার্বটাও কি হবে এখানে? প্লুরাল হবে। ঠিক আছে, আইশু আই থিঙ্ক দা রিচ, দা রিচ হবে, দা রিচেস কিন্তু হবে না, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়ে যুক্ত করা যায় না। দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। ঠিক আছে, এখানে দ্য রিচ কি নাউন। এখন যদি আমরা এখানে এই সেন্সে দেখেন দ্য পোর আর অলওয়েজ হ্যাপি, এখানে যদি আমরা দ্য পোরের জায়গায় সাপোজ ধরেন আমরা যেখানে দ্য পুলিশ ফোর্স থাকতো তাহলে কিন্তু এখানে ভার্ব ইজ হইতো। ঠিক আছে, আচ্ছা তারপর এখন তো বুঝছেন কমন নাউন কি, এবারে কালেকটিভ নাউনে আসি আমরা এখন। কালেকটিভ নাউন কি বলুন তো দেখি? কালেকটিভ নাউন কি কাকে বলে, কিভাবে বুঝবো আমরা? কেউ একজন বলেন। হ্যালো। সমজাতীয় কোনো কিছু ব্যক্তি বস্তু এগুলোর যে সমষ্টিটা, এটাই হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? কালেক্টিভ নাউনে যখন আর বসাবো তখন ভার্ব কি হবে? Singular হবে না প্লুরাল হবে? কালেক্টিভ নাউন কি হিসেবে কাজ করে? সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। কখন কি প্লুরাল হতে পারে? আচ্ছা, যদি এক্সেপশন থাকে আমরা সেটা দেখবো কখন প্লুরাল হয়, কালেক্টিভ নাউন কখন প্লুরাল হিসেবে কাজ করতে পারে কিনা। আহ যে সকল নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি গোষ্ঠীর সমষ্টিকে বোঝাবে, টোটাল একটা সমষ্টি, একটা টিম ওয়ার্ক হইতে পারে, সমষ্টি মানে কয়েকজন মিলে, কয়েকটি মিলে একটা যখন হবে তখন, তখন আমরা সেটাকে বলি কালেক্টিভ নাউন। যখন আমরা বলি আর্মি, আর্মি মানে কি? আর্মি মানে সেনাবাহিনী, এই যে বাহিনী মানে কি? বাহিনী মানে কতগুলো সেনার, সেনাবাহিনী মানে কি অনেকগুলো সেনা আছে সেখানে, সেনাগুলো মিলে একটা বাহিনী হয়েছে সেনাবাহিনী। অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? শ্রোতা মণ্ডলী। ঠিক আছে, যখন কোন ভাষণ দেওয়া হয় তখন যে অডিয়েন্স গুলো থাকে, একজন থাকে না, অনেকগুলো অডিয়েন্স থাকে, অনেকগুলো মানুষ থাকে, তাদেরকে মিলে একটা অডিয়েন্স বলতেছি আমরা। ক্যাটেল, ক্যাটেল মানে কি? গবাদি পশুর দল। ক্রাউড মানে কি? জনতার ভিড়, অনেকগুলো জনতা আছে, অনেকগুলো মানুষ আছে সেখানে, সে মানুষগুলো মিলে একটা জনতা হচ্ছে, একটা ক্রাউড হচ্ছে। ঠিক আছে, বা দা মব হইতে পারে, কারেন্ট যাবে তো মব মানে যাবে কিন্তু এমন জনতা। টাইমে, ক্লাসের টাইমে। আচ্ছা, তারপরে হলো ক্লাস, ক্লাস মানে কি? শ্রেণীকক্ষ, যেখানে অনেকগুলো, অনেক অনেক স্টুডেন্ট থাকে, আমরা স্টুডেন্ট সবগুলো মিলে একটা একটা শ্রেণী হয়। তারপরে হলো ক্লার্জি, মানে হলো যাজক মন্ডলী, ক্লার্জিতে যাজক মন্ডলী বুঝে, এটা কিন্তু এক্সেপশন মনে হয়, এক্সেপশন যেগুলো মানে একটু কঠিন সেগুলো একটু ভালো করে বলে লাগতে পারেন। কমিটি, কমিটি বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বানানো আসে স্পেলিং। কমিটি হলো সমিতি, মানে অনেকগুলো মানুষ মিলে। জুরি মানে বিচারক মন্ডলী, এই যে জুরি কখনো কখনো সিঙ্গুলার কখনো কখনো প্লুরাল হিসেবে কাজ করতে পারে, আমরা দেখবো পরবর্তীতে। হার্ড মানে পাল, মেজরিটি বা সংখ্যাগুরু, মাইনরিটি মানে সংখ্যালঘু, নেশন মানে জাতি। এই যে মব, মব মানে কি? উচ্ছৃঙ্খল জনতা। ঠিক আছে, উচ্ছৃঙ্খল জনতা। দা মব হ্যাজ ডিসপার্স, একটা ইয়ে পরীক্ষায় প্রায় আসে। নেভি, নেভি মানে কি? নৌবাহিনী। পার্লামেন্ট সংসদ, পার্লামেন্ট। আচ্ছা, রেকর্ডিং শুরু হয়েছে, তাহলে এখান থেকে আমরা এমসিকিউ গুলো পড়ে নিবো। এখান থেকে ক্যাটেল বললাম, আর্মি বলছি, ক্রাউড। ঠিক আছে, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, ডিসপার্স মানে ছত্রভঙ্গ করে দেওয়া। তারপর অডিয়েন্স এগুলো পড়ে আসলাম। দা জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, এখন জুরি সাথে কখন এখানে ওয়ার হবে
ঠিক আছে, কখন এখানে ভার্ব সিঙ্গুলার হবে ইজ হবে আমরা সেটা পরে দেখবো। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, এগুলো উপর থেকে পড়ে নিস। এটা কিন্তু পড়তে হবে, চারটে পড়তে হবে, এই চারটে থেকে প্রশ্ন আসে, এটা মাস্ট পড়তে হবে। এটা দেখাইলাম না কারণ এগুলো জাস্ট মুখস্থ করা জিনিস। কোনটার সাথে, ক্যাটেলের সাথে কি বসবে, শুর সাথে কি বসে, পেয়ার অফ শুজ, ঠিক আছে, হার্ড অফ ক্যাটেল, এগুলো আপনারা দেখে নিন। আচ্ছা, কমন নাউন এবং কালেক্টিভ পার্থক্য, নাউন অফ মাল্টিটিউড পার্থক্য ভাবে দেখার কিছু নাই, আমরা তো জানি যে কমন নাউন কমন নাউন সাধারণত একটা শ্রেণীকে বোঝায়, মানে একটা কমন ফ্যাক্টরকে বোঝায়, আর কালেক্টিভ নাউন সমষ্টিকে বোঝায়। দেখেন, নাউন অফ মাল্টিটিউড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কালেক্টিভ নাউনের সদস্যের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায়, এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। ঠিক আছে, সমস্যা সদস্যদের মধ্যে যদি বিভাজন হয় মানে কোনো মতবিরোধ হয়েছে, ঠিক আছে, ধরেন যে পাঁচজন সদস্য আছে, পাঁচজন সদস্য নিয়ে একটা জুরি বোর্ড আছে, এখন একটা সিদ্ধান্ত আসার জন্য পাঁচ জনের মতামত নিছে, মতামত দিলে তার মধ্যে এখন বিভাজন সৃষ্টি হইলো। দেখা গেল যে দুইজনের মতামত একরকম, বাকি দুইজনের মতামত একরকম, আর একজনের মতামত একরকম, তাহলে তিনটা আলাদাভাবে ভাগ হয়ে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে? কিছু ভাই আবার মিউট করে দিচ্ছেন কেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যদি যদি এরা এক হয়ে কাজ করে তাহলে একরকম হবে, যদি ভাঙ্গে যায় আলাদা আলাদা ভাবে হয়, ঠিক আছে, যদি আলাদা আলাদা ভাবে হয় তখন তাহলে সেটা প্লুরাল হিসেবে কাজ করে। যদি যদি কোনো একটা ব্যাপারে যদি জুরি বোর্ড যদি একমত হয়, সবাই মিলে একমত হয়েছে, তাহলে একমত হওয়া মানে কি, তারা একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। যখন এরকম হবে তখন ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন, দ্য জুরি ইজ অথবা ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, তখন কিন্তু এখানে ইট হবে, ঠিক আছে, কারণ একটা ইউনিট হিসেবে কাজ করতেছে তারা। বিচারক মণ্ডলী সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল, এখানে ভার্ব সিঙ্গুলার এবং তাদের প্রণাম হচ্ছে কি ইজ হিসেবে ইউজ করতেছি আমরা, ঠিক আছে। কিন্তু যদি তারা আলাদা আলাদা হয়ে যায় মানে তাদের ভিন্ন ভিন্ন মত হয়, তখন তারা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে তখন তারা অনেকগুলো হয়ে গেল, একটা ইউনিট 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 হিসেবে আর থাকলো না। এই যখন অনেকগুলো হয়ে যায় তখন আমরা তাদেরকে প্লুরাল হিসেবে ইউজ করবো, তখন ভার্ব কি হবে, প্লুরাল হবে, এবং তাদের প্রণাম কি হবে, দেয়ার, ঠিক আছে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এগুলো কি পরীক্ষা অনেক আসে, ঠিক আছে, এখান থেকে এমসিকিউ দেখে নিও। তারপরে হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান কোনো সম্পূর্ণ অস্তিত্বকে অভিযোগে বোঝায় এবং যাদের সংখ্যা গণনা করা যায় না, ঠিক আছে, তাদেরকে কিন্তু পরিমাপ করা যায়, আমরা পরিমাপ করতে পারবো কিন্তু গুনতে পারবো না, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে, ঠিক আছে। যেমন ডায়মন্ড, ডায়মন্ড কি করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু ডায়মন্ডের যে ম্যাটেরিয়াল সেটা আমরা গুনতে মানে গণনা করতে পারবো না, ডায়মন্ডকে আমরা ভাবে গুনতে পারবো না, পুরো একটা ম্যাটেরিয়ালকে ভাবে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে গোনা সম্ভব না। গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক, ঠিক আছে। আচ্ছা, যে ম্যাটেরিয়াল যা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুটি ম্যাটেরিয়াল যদি অপরিবর্তিত থাকে, যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, এবং উৎপন্ন বস্তুটি যদি গণনা করা যায় তাহলে তখন কমন নাউন হয়, ঠিক আছে। উৎপন্ন বস্তুটি গণনা করা যাবে কিন্তু, এবং ম্যাটেরিয়াল আমি মানে ওটা থেকে একটা ম্যাটেরিয়াল বানাইছি কিন্তু সেটা চেঞ্জ হয় নাই, তখন তাকে কমন নাউন বলবো আমরা। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, দ্য দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটা হলো সোনা দিয়ে বানানো হয়েছে। এখন রিং যে সোনা দিয়ে বানানো হয়েছে, সোনা কিন্তু শেপটা শুধু চেঞ্জ করা হয়েছে, কিন্তু সোনাকে কিন্তু পরিবর্তন করা হয় নাই, ঠিক আছে। দেখেন, গোল্ড থেকে রিং তৈরি করার পরও কিন্তু গোল্ড চেঞ্জ হয় নাই, ঠিক আছে, তার মানে এখানে গোল্ড কি, গোল্ডটা কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমরা যদি বলি রিং, রিং তাহলে কি হবে বলেন তো, রিং তখন কি হবে? ভাইয়া, কমন নাউন। আচ্ছা, দ্য ওয়াটার ইজ এ ড্যাশ নাউন, ওয়াটার তো পরে আসলে ম্যাটেরিয়াল পরে নিয়েন, সল্ট, তারপরে হলো দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এগুলো দেখে নিন এখান থেকে। কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য, এখানে একটা জিনিস, মাটন কি, মাটন হলো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো এয়ার এবং লাইট, কোনটা কোন নাউন, এয়ার আর লাইট, পরীক্ষায় দুটো আসে।
কোনটা কোন নাউন বলেন তো দেখি। একটা স্যার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, লাইট? এটা হচ্ছে কমন নাউন। না। লাইট কি দেখা যায়? আলো কি দেখা যায়? আমরা কি আলো দেখি? না, কোনো বস্তুতে আলো পড়লে আমরা সেই বস্তু অ্যাবস্ট্রাক্ট দেখতে পাই, আমরা তো অ্যাবস্ট্রাক্ট আলো নাউন। দেখতে পাই না। আচ্ছা, তাহলে কিন্তু এটা এক্সেপশন, মনে রাখতে হবে যে এয়ার এবং লাইট, বাতাসও দেখা যায় না, লাইট আলো দেখা যায় না, ঠিক আছে, কিন্তু তারপরও বাতাস, এয়ার হলো ম্যাটেরিয়াল নাউন এবং লাইট হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু মনে রাখবে, এক্সেপশন এই দুটা। আচ্ছা, তারপরে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দ্বারা মানুষের কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বুঝে তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবং এদের শেষে সি, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, টিআইওএন, এসআইওএন, শিপ, ডম, আর ইত্যাদি সাফিক্স থাকে, ঠিক আছে। সাফিক্স মানে পরে যুক্ত করা থাকবে। যেমন এই দেখেন চয়েস, এই দেখেন সি আছে, অবিডিয়েন্স সি আছে, ঠিক আছে। স্ট্রেংথ, টিএইচ আছে। তারপর যদি আমরা বলি এখানে ইউনিয়ন, বিউটি, এই যে, ঠিক আছে, বিউটি, এগুলো আমরা এখান থেকে দেখে নিন। আমাদের এক্সেপশন জিনিসগুলো পড়তে হবে। এখানে ফরমেশন করা হয়েছে, মানে এই পরীক্ষায় এক্সেপশন গুলো আসে। এখানে আপনি এমসিকিউ গুলো সলভ করেন, সলভ করলে ওইগুলো আছে। ডিফারেন্ট কাইন্ড অফ নাউন, এগুলো হলো আমাদের পরীক্ষায় যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, এক্সেপশন যেগুলো। ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে সবগুলো একসাথে দেওয়া আছে, ঠিক আছে। মানে এক্সেপশন দেখতে হবে। এই যে ট্রান্সফরমেশন অফ নাউন, যে কখন প্রপার নাউন কখন কমন নাউন হিসেবে কাজ করে, এগুলো এক্সেপশন। ট্রান্সফরমেশন অফ নাউন, এ প্রপার নাউন বিকামস কমন নাউন, প্রপার নাউন কখন কমন নাউন হিসেবে কাজ করবে। সাদৃশ্য তুলনা, রুল নাম্বার 1 দেখেন, সাদৃশ্য তুলনা করলে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। যদি আমরা কারোর সাথে কারো তুলনা করি তাহলে কমন নাউন হয়ে যাবে এবং তার পূর্বে একটা আর্টিকেল বসবে। যার সাথে আমরা তুলনা করব তার আগে কি বসবে? একটা আর্টিকেল বসবে। স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দা, এবং অনির্দিষ্ট করে বোঝালে এ অ্যান বসে, ঠিক আছে। অনেকের মতো একজন যদি এরকম বোঝায় তাহলে এ অ্যান হবে। আর যদি অনির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে দাই বসে সাধারণত। যদি অনির্দিষ্ট করে বোঝালে কি হবে? এ অ্যান, বা অনেকের মধ্যে একজন হলে এ অ্যান হবে। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়াস। নেলসন ম্যান্ডেলা আদেশে কার? আব্রাহাম লিঙ্কনের মতো, মানে আব্রাহাম লিঙ্কন সে তুলনা করা হচ্ছে অনেকের মধ্যে একজন, তার মানে এখানে কি হবে? অ্যান হবে, এ অ্যান বসবে। এবং যেহেতু অনেকের মধ্যে একজন বুঝাচ্ছে, তুলনা বুঝাচ্ছে, তাহলে কি হবে? তুলনা বুঝাইলে তখন নাম থাকা সত্ত্বেও এটা কি হবে? কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। তারপর হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ, সে মনে করে যে সে রবীন্দ্রনাথ, ঠিক আছে। তখন কিন্তু রবীন্দ্রনাথ আর ইয়ে হবে না, রবীন্দ্রনাথ তখন কি? কমন নাউন হয়ে যাবে। তুলনা, মানে সে তার, তাকে সে রবীন্দ্রনাথের সাথে তুলনা করতেছে। এই যে তুলনা যখন আসতেছে তখন আমরা তার আগে একটা আর্টিকেল বসাচ্ছি, এবং তখন সেটা হয়ে যাচ্ছে কি? কমন নাউন, ঠিক আছে। যেমন এখানে দেখেন, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দ্য বাংলাদেশ। না, বাংলাদেশের আগে দা হবে না, তার মানে এটা ভুল। কাজী নজরুল ইসলাম ইজ এ শেলি অফ বাংলাদেশ, এটাও হবে না। যদি আমার নির্দিষ্ট করে বলা হয়, যদি নির্দিষ্ট করে বলে তাহলে কি হবে? তার আগে দা বসে, এখানে কিন্তু বলছে। যদি অনির্দিষ্ট করে বলে তাহলে এ এন বসে, কিন্তু যদি আমি নির্দিষ্ট করে বলি তখন আমরা, যেমন শেলি, শেলি মানে কি? বিবি শেলিকে আমি নির্দিষ্ট করে বলতেছি, তার মানে তার আগে দা বসবে, যেমন এটা কারেক্ট অ্যান্সার। নজরুল ইজ দ্য ব্যারন অফ বাংলাদেশ, ঠিক আছে, এই দেখেন, তার মানে এখানে ব্যারন কি হবে? কমন নাউন, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এক্সেপশন রুলস গুলো পড়তে হবে, কখন প্রপার নাউন কমন নাউন হিসেবে ইউজ করা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয় দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আমরা দা বসাই, অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, ঠিক আছে। তা দেখেন এখানে চ্যারিটি কিন্তু নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার আগে আমরা যখনই দা বসাই দিলাম সেটা তখন কি হয়ে যাচ্ছে? কমন নাউন। দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, ঠিক আছে, তারা মেয়েটি সম্পর্কে সততা তার প্রশংসা করলো। তাহলে এখানে অনেস্টি যদি আমরা বলি, শুধু অনেস্টি যদি থাকে তাহলে সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখনই আমরা তার আগে দা বসাচ্ছি, একটা আর্টিকেল চলে আসছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? কমন নাউন। তার মানে এখানে অনেস্টি কিন্তু কমন নাউন, তার আগে দা আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা গুণ না বোঝে গুণ সম্পন্ন ব্যক্তিকে বুঝাইলে তখন সেটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। গুণ সম্পন্ন যদি ব্যক্তিকে বুঝায়, ঠিক আছে। দেখি আমরা, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এখানে জাস্টিস কি? এখানে জাস্টিস দিয়ে তার বিচারের
তার যে একটা গুণ আছে, বিচার করার যে গুণ আছে, মানে সে যে বিচারক, এটি কিন্তু বোঝাচ্ছে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, মানে সে হাইকোর্টের একজন বিচারক। তাহলে এখানে তখন কি হবে? এটা হবে তখন কমন নাউন, এবং তার আগে একটা আর্টিকেলও আছে। ঠিক আছে, যখন যদি গুণ বুঝায়, এখানে দেখেন শি ইজ এ বিউটি, শি ইজ এ বিউটি, নর্মালি বিউটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে একটা আর্টিকেল এ আছে, আমরা ভাই মনে রাখতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে শি ইজ এ বিউটিফুল লেডি। ঠিক আছে, শি ইজ এ বিউটিফুল লেডি, সে একজন সুন্দরী নারী, সুন্দর নারী। ঠিক আছে, আমরা পুরো সেন্টেন্স ওইভাবে না বলে আমরা ভাই বলতেছি শি ইজ এ বিউটি, তার মানে তার গুণকে বোঝাচ্ছি, সৌন্দর্য তার গুণ, সেটা আমরা সেটা বোঝাচ্ছি। যেমন যখনই আমরা গুণ বুঝাবো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে, ঠিক আছে, এই বিউটিটা কার? এই বিউটিটা কিন্তু শি। ঠিক আছে, এই বিউটি মানেই হলো শি, তার গুণ। শি ইজ এ বিউটি, শি ইজ এ বিউটিফুল লেডি, তার মানে সৌন্দর্য তার গুণ। যখনই আমরা এরকম গুণ বুঝাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে গুণ বুঝছি এবং তাকেই মিন করতেছি, তখন সেটা সেটা তখন কমন নাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার মানে শি ইজ এ বিউটি, এই জায়গায় বিউটি কি? কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, যদি আমরা দা বসাই, ওয়াটার সাধারণত ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ওয়াটার আগে যখন দা বসাচ্ছি, দা ওয়াটার অফ গঙ্গা, ঠিক আছে, আমরা নির্দিষ্ট করে বললাম গঙ্গার গঙ্গার পানি। ঠিক আছে, যখন আমরা এরকম নির্দিষ্ট করে বলতেছি যে গঙ্গার পানি পবিত্র, তখন আমরা এখানে এই ওয়াটারটা তখন কি হয়ে যাচ্ছে? তখন ওয়াটারের নাম ম্যাটেরিয়াল নাউন থাকতেছে না, তখন ওয়াটার হয়ে যাচ্ছে হলো কমন নাউন। ঠিক আছে, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, সারা বিশ্বের সোনাকে আমরা বোঝাচ্ছি না, আমরা জাস্ট সাউথ আফ্রিকার সোনাকে বলতেছি, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, নির্দিষ্ট করে বলে দিলাম কোন জায়গার গোল্ড। তার মানে এখানে গোল্ডটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না, তখন কি হবে? কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোন উপাদান না বুঝি উপাদানের তৈরি জিনিসকে বুঝাইলে তখন সেটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, উপাদানের তৈরি জিনিস, হি ওয়াজ পুট ইন আয়রন। ঠিক আছে, এখানে চেইন মেড অফ আয়রন, মানে সে একটা ইয়ের কথা বলতেছে, মানে এই যে কি বলে ইস্ত্রি আছে না, সেটার কথা বলতেছে। এই যে না না ইস্ত্রি না, এই যে আয়রনের চেন যেটা আছে, চেন কিভাবে তৈরি, অনেকগুলো তো একটা লম্বা যে চেন আছে, সেই চেনটা কিভাবে তৈরি হয়? একটার সাথে একটা লোহা যুক্ত করে করে তৈরি করা হয়। তার মানে উপাদান, উপাদান বোঝাচ্ছে না এখানে, উপাদানের তৈরি জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, হি ওয়াজ পুট ইন আয়রনস, এই আয়রন দিয়ে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এটা লোহা, এটা বোঝাচ্ছে যে লোহার তৈরি একটা কোনো একটা উপাদান বা কোনো একটা কিছু লোহা দিয়ে তৈরি করা হয়েছে। যেমন হি বট অ্যান আয়রন, এখানে আয়রন কিন্তু কোনো লোহার আয়রন, স্ত্রী বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে? তখন সেটা কমন নাউন হিসেবে কাজ করবে। এরকমই বাকিগুলো আছে, আপনারা সবগুলো দেখে নিয়েন এভাবে, রুলস গুলো এখানে এমসিকিউ গুলো সলভ করে নিয়েন। কালেকটিভ নাউনের আগে যদি আমরা কালেকটিভ নাউনের সাথে সাধারণত পূর্বে সংখ্যাবাচক শব্দ বসাইলে অথবা এস বা ইএস যুক্ত করলে কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসাইতে হবে, অথবা এস বা ইএস যুক্ত করলে তা কমন নাউন হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। পাবলিক কি? পাবলিক হলো, কিন্তু আমরা বলে দিলাম 20 পাবলিক, তার মানে কি? 20 জন জনতা, তার মানে এখানে পাবলিক হবে কি? কমন নাউন। ঠিক আছে, দেয়ার আর 10 ক্লাসেস, ক্লাস কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু ক্লাসের আগে আমরা কি বসলাম? 10 বসাইছি, একটা সংখ্যাবাচক শব্দ বসাইছি, তখন ক্লাস হবে না, তখন হয়ে যাবে ক্লাসেস, তখন সেটা হয়ে যাচ্ছে কি? কমন নাউন। ঠিক আছে, এখন কমন নাউন কিভাবে প্রপার নাউন হয় সেটা আমরা দেখি। কমন নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বুঝাইলে তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে তা প্রপার নাউন হয়ে যায়। কমন নাউন দ্বারা যদি কোনো নাম বুঝায়, ঠিক আছে, সরাসরি নাম বুঝাবে এবং তা যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট। ঠিক আছে, এখন যদি আমরা আমেরিকা বলি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে তখন কি হয়ে যাচ্ছে? সেটা কমন নাউন না থাকতেছে না, তখন তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউনটি তার অভ্যন্তরীণ যদি গুণ বোঝায়, কারো যদি ভিতরের গুণ বোঝায়, একদম ভিতরের, ঠিক আছে, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন তখন তার আগে যদি আমরা আর্টিকেল আর্টিকেল যদি আমরা বসাই, ক্ষেত্রে কমন নাউনের পূর্বে দা এবং পরে ইন থাকে। মনে রাখার জন্য বলছে যে কমন নাউনের এখানে বিস্ট, বিস্ট মানে তার পশুত্বকে বোঝাচ্ছে। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্বকে দমন করো। ঠিক আছে, তার মানে তার আগে কি বসবে? দা বসবে এবং ইন বসবে। ঠিক আছে, তার মানে বিস্ট এখানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দা মাদার ইন হার রোজ, এখানে মাদার দ্বারা কিন্তু মাতৃত্ব বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে না কিন্তু।
মাকে যদি বুঝাইতো তাহলে সেটা আমরা কমন নাউন বলতে পারতাম, কিন্তু এটা মাতৃত্ব বোঝাচ্ছে। দ্য মাদার ইন হার অ্যারোস এট দ্য সাইট অফ দ্য পোর বয়। গরিব ছেলেটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এই যে মাতৃত্ব জেগে উঠলো, এই মাতৃত্বের ভেতরে একটা গুণ, তার মধ্যে তার মাদার সুলভ আচরণ জেগে উঠলো, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হয়, কোনো বৈশিষ্ট্য যদি আরোপ করা হয়, পার্সনিফাই করা হলে, ক্যাপিটাল এটা লিখলে প্রপার নাউন হয়ে যায়। ঠিক আছে? হি ইজ নট দ্য ফেভার্ড চাইল্ড অফ ফরচুন। হি ইজ এ চাইল্ড অফ ফরচুন। ঠিক আছে? ফরচুন মানে কিন্তু এখানে ভাগ্য বোঝাচ্ছে। লেট নট আব্রাহাম ওয়াক দ্য ইউজফুল টয়েল, ডেথ লেস হিজ আইস, এগুলো এত আসবে না। দ্য সেম ওয়ার্ড বা ডিফারেন্ট ইন দ্য সেন্স। খাদ্য বুঝাইলে নাউনটি ম্যাটেরিয়াল হয়। ফিশ, ম্যাঙ্গো, পোল্ট্রি দ্বারা খাদ্য বোঝাচ্ছে। এখানে আমরা দেখি ফিশ ইজ গুড ফর ফুড। এখানে ফিশ কি? ফিশ মানে মাছ, তাহলে এখানে ম্যাটেরিয়াল নাউন হবে। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড। ম্যাঙ্গো এখানে ম্যাটেরিয়াল নাউন। খাদ্য বুঝাইলে নাউনটি ম্যাটেরিয়াল হয়, সেটা আমরা পরে আসলাম। ঠিক আছে? এই হলো মোটামুটি এই অংশের আলোচনা, নাউনের যে অংশ। ঠিক আছে? এরপর কাউন্টেবল আনকাউন্টেবল থেকে জাফর ভাই পড়াবে। আমি এ পর্যন্ত শেষ করে দিলাম। ঠিক আছে? তো নাউনের যে 5টা প্রকারভেদ আছে, মোটামুটি এতক্ষণ যে বললাম, আপনারা যদি এগুলো বইতে ভালো করে, এখানে রুলস দেওয়া আছে, রুলস কয়েকজন দেখালাম, এক্সেপশন গুলো ভালো করে পড়বেন। কখন কমন নাউন প্রপার নাউন হচ্ছে, প্রপার নাউন কখন কমন নাউন হিসেবে কাজ করে, noun কখন কমন নাউন হয়। ঠিক আছে? পরীক্ষায় এগুলো বেশি আসে, এক্সেপশন গুলো বেশি আছে। আর যে চার্ট গুলো থাকে, এই যে এই চার্ট গুলো, এগুলো ভালো করে পড়বেন। এগুলোর মধ্যে যেটা কঠিন মনে হবে, যেমন ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে শিশু। ইনফ্যান্ট কিন্তু আসতে পারে, শিশু থেকে অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু ইনফ্যান্ট আসলে কমন নাউন। ঠিক আছে? চাইল্ড কি? চাইল্ড মানে শিশু, কিন্তু যদি আমরা বলি চাইল্ডহুড, তখন কিন্তু হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? এই জিনিসগুলো ভাই ভালো করে পড়তে হবে। বুঝতে পারছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। স্যার, জি ভাইয়া। এই বুঝতে পারছেন সবকিছু আমি যখন বললাম? জি জি, বুঝতে পারছি ভাই, ঠিক আছে ভাই। এগুলো কিন্তু বাসায় পড়তে উদাহরণ হবে, বাসায় এগুলো মাস্টার বইটা ভালো করে পড়বেন। কি বললেন বুঝি নাই। বলতেছি যে মাস্টারে তো অনেক উদাহরণ দেওয়া আছে স্যার, এত উদাহরণ কি করে মনে রাখা যায়? এত উদাহরণ আপনি সবগুলো পড়বেন না, প্রথমে একবার পড়বেন। প্রথমত একবার পড়তে হবে, একবার পড়লে আপনার ওভারভিউ হবে। তারপরে যেগুলো যখন একবার পড়বেন, তখন আপনার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে, সেটা আপনি স্টার মার্ক বা গোল দাগ দিয়ে রাখবেন। ঠিক আছে? না বুঝলে আমরা তো আছে, আমাদেরকে বললে আমরা তখন দিয়ে দেব। কিন্তু সবগুলো পড়ার দরকার নেই, এত বেশি ডিটেলস। যেমন আমার প্র্যাকটিস আছে অনেক, যেমন ইয়োর টান আছে এগুলোতে। এখন এখানে এত সব কিছু পড়তে গেলে অনেক সময় লাগে। যদি কারো সময় থাকে আপনি পড়তে স্যার, পারেন। মার্ক করে মার্ক করে দিলে ভালো হয়, কারণ অনেক উদাহরণ দেওয়া আছে তো, এখন যে আমরা কোনগুলো। এইভাবে মার্ক করে দেওয়াটা হ্যাঁ। মুশকিল, কারণ সবগুলোই সবগুলোই কোনো না কোনো পরীক্ষাতে আসছে। দেখেন, এখন ধরেন আমি মার্ক করে দিলাম, যেটা মার্ক করে দিলাম না, দেখা গেলো সেটা পরীক্ষায় চলে আসলো। তো বলা মুশকিল। বেটার হলো সবগুলো প্র্যাকটিস করা, যদি কারো হাতে সময় থাকে। কিন্তু যদি সময় না থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে আপনি কনসেপ্ট বুঝতেছেন, সেক্ষেত্রে আপনার তখন না পড়লেও চলবে। সবগুলো না পড়লেও চলবে, যেটা গুরুত্বপূর্ণ সেগুলো পড়লেন। ঠিক আছে? আমি সেটা বলতেছি, জি কিন্তু স্যার। সবগুলোই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সবগুলো আসছে। এই জন্য সবগুলো যদি কারো হাতে সময় থাকে, তাহলে একবার হলেও অন্তত পক্ষে সবগুলো সলভ করাটা বেটার। আচ্ছা, যদি কারো কনসেপ্ট খুব ক্লিয়ার সাকিবের থাকে, তো মনে হয় সেক্ষেত্রে মোটামুটি শেষ বলা নাউন সম্পর্কিত। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কিত শেষ। এখন কাউন্টেবল আনকাউন্টেবল আছে, যাওয়ার ভাই বলবে এখন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? যা পড়বে বলার আগে আমার এখানে টাইম আছে আর 2 মিনিটে 30 সেকেন্ডের মতো। তো আমি একটা শর্টকাট রুলস বলি, এটা আপনারা অনেকেই জানেন। এটা হয়তো আপনারা ওই যে মিরাকল যদি বইটা পড়ে থাকেন, 99 রুলস, ওইখান থেকে পড়লে মোটামুটি গ্রামারের 80 থেকে 85% কভার হয়ে যাবে। অনেকের কাছে হয়তো মিরাকলের বইটা আছে। আর আপনারা ওইখান থেকে একটা প্যাডের রুলটা জানেন কিনা আমি জানি না, একটা সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে বুঝবে। তো এখানের মধ্যে আমরা জানি প্যাডের প্রথম সূত্র, প্যাড বলতে PAD। আচ্ছা আমি এটা একটু লিখে দিই, আমার টাইম বেশি নাই, আমি যেহেতু 2 মিনিট টাইম আছে আমি বলতেছি, মুখেই বলতেছি। এই প্যাডের মধ্যে পি তে হচ্ছে প্রিপজিশন এবং হচ্ছে পসেসিভ, আর এ তে হচ্ছে আর্টিকেল, আর এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডি তে হচ্ছে ডিটারমাইনার, মানে হচ্ছে নির্দেশক যেটা বলা হয়। তো প্যাডের পরে যদি একটি শব্দ থাকে তাহলে হবে নাউন, প্যাডের পর যদি দুইটা শব্দ থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর তিনটা থাকলে হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আপনারা হয়তো অনেকেই পড়ছেন এই রুলসটা, তার আমি আবার একটু মনে করাই দিলাম আর কি। আর ডিটারমাইনার ওটা গুলো লিখে শুধু, দিন, লিখে ওই যে গ্রুপে দিয়ে দিন, ভালো করে লিখে দিন। আচ্ছা সমস্যা নেই, এটা দেওয়া যাবে। ও সব ডিটারমাইনারের ক্ষেত্রে হচ্ছে
A and B, any, many, much, few, fewer, little, less, all, another, either, neither, not, that, those, my, our, your, his, here। মানে সহজ কথা হচ্ছে আপনি যদি আর্টিকেল এবং প্রনাউন যদি ভালো করে পারেন তাহলে হচ্ছে ডিটারমিনার মোটামুটি আপনি পারবেন। আর তাহলে হচ্ছে প্যারের পর যদি একটা শব্দ থাকে তাহলে নাউন হবে। যদি আমরা একটা উদাহরণ দিই, আহ আচ্ছা উদাহরণটা আমি টাইম পাবো না, হয়তো আমি পরে বলবো লিখে একটু। দিন, গ্রুপে লিখে আপনার দিন, ব্যাখ্যা করে দিন, এখানে আচ্ছা, সময় নাই তো এখন। হ্যাঁ আপনাকে ভালো আমার কথাটা ভাবে বুঝছেন? বলে শেষ হয়ে যাবে, আমার 1 মিনিটের চেয়ে কম টাইম আছে। আচ্ছা, জাফর ভাই জি বলার ভাই। পর যেগুলা বাকি থাকবে আমি একটু শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, আমার লিঙ্ক শেষ হয়ে যাবে, জাফর ভাই লিঙ্কে আপনারা join। আচ্ছা, শুরু করার আগে হচ্ছে আমার কথাটা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আমাদের আজকে টপিকে হচ্ছে এবার, তারপরে মাস্টার বই থেকে যখন এগুলা দেখতে যাবেন পড়তে যাবেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর কি, অবস্থা খারাপ হয়ে যাবে, এত এত পড়া, তারপর এত এত রুলস, কোথেকে কোনটা পড়বেন কি বাদ দিবেন, মানে এরকম একটা ঝামেলা হইতে পারে। সেটা আমি পড়ার সময় আমি যখন পড়তাম প্রিপারেশনে, তখন আমার এই ঝামেলাটা হইতো। তারপরে এত বড় সিলেবাস, আমি যদি প্রত্যেকটা রুলস ধরে ধরে বলতে যাই শেষ করতে যাই, এটা সারাদিনও শেষ করা যাবে না। ওই ক্ষেত্রে হচ্ছে রুলস গুলো এখানে সুন্দর করে লেখা আছে, এগুলো আপনারা যদি ধরে ধরে পড়েন, পড়ার সময় হচ্ছে আপনারা বুঝতে পারবেন, মানে রুলস পড়ে এটার সাথে উদাহরণ দেখাইলে বুঝতে পারবেন। তো পড়তে যদি কোনো সমস্যা হয়, এটা রুলস পড়ার পর উদাহরণ দেখা করা আমরা বুঝতেছি না, ওটা জানাবো। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকের টপিক থেকে আপনারা মূলত পড়ার জিনিস তো অনেক কিছু আছে, এইখান থেকে আপনারা মূলত কোন জিনিসটা পড়বেন, কিভাবে একটু গুরুত্ব দিয়ে পড়বেন সেটা একটু বলি। দেখেন, পুরো টপিকে আপনারা মূলত যে জায়গায় গুরুত্ব দিবেন, প্রথমত হচ্ছে 1 নম্বরে যে সাথী ভাই যে এই জিনিসটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে, 8 প্রকার পার্সোনালিটির জাস্ট ধারণা, ওখান থেকে ওইগুলো হচ্ছে শুধু ধারণাটুকু নিবেন, মানে আপনি এই জন্য ধরতে পারেন কোনটা কোন পার্সোনালিটি, মানে কোন প্রকার ভেদের ভিতর করতেছে, এটা জাস্ট ওই ধারণাটুকু নিবেন। মূলত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনি একদম রুলস উদাহরণ সব ধরে ধরে প্র্যাকটিস করবেন ভালো করার মতো, সেটা হচ্ছে প্রথমত কাউন্টেবল আনকাউন্টেবল যে অংশটুকু থেকে আমি শুরু করবো এটা। তাহলে আপনি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট টপিকের 1 নম্বর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল, মানে এটা একদম সুন্দর করে ধরে ধরে করতে হবে। রুলস করবেন, তারপরে এখানে বিস্তারিত যত তথ্য আছে এগুলো সব ধরে ধরে করবেন, মানে পরীক্ষায় আসার মতো অংশ হচ্ছে এটা। এর আগের গুলা থেকে মাঝে মধ্যে দেখবেন পরীক্ষায় আসে, তবে ওগুলা নিয়ে just একটু ধারণা রাখা, তবে আপনি গুরুত্ব দিতে হবে এই অংশটাকে, বিসিএস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। দ্বিতীয়ত পার্টস অফ স্পিচ থেকে পড়ার সময় পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে আপনার গুরুত্ব দিবেন যেটা সামনে আছে। মানে একটা সেন্টেন্সের ভিতর ওয়ার্ড তো আছে ভিন্ন ভিন্ন, কোন ওয়ার্ড কখন কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে, এটা পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা একদম খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রিলিমিনারি কোশ্চেন যখন দেখবেন ওখান থেকে কোশ্চেন গুলো আসে। তো পার্টস অফ স্পিচে ওই অংশটুকু কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পরে ওই অংশটুকু একটু গুরুত্ব দিতে হবে ওখান থেকে, পজিশন থেকে দেখে যেন আপনি বলতে পারেন এই ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। 3 নাম্বার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যে অংশটা আছে ওই টপিকটা হচ্ছে ফ্রিলি এবং লিখিত দুইটার জন্য গুরুত্বপূর্ণ। আপনি ফ্রিলিতেও ওখান থেকে কোয়েশ্চেন আসে, লিখিত দোকান থেকে কোয়েশ্চেন আসে, মানে একটা ওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, দিয়ে এটাকে বলবে যে ভার্বে কনভার্ট করার জন্য, অথবা এটাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে কনভার্ট করার জন্য, এরকম বলতে পারে। তো এই টেক্সটটা আপনারা যদি লিখিত কোয়েশ্চেন দেখেন, লিখিততে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন হয় 5 নাম্বারের অথবা 10 নাম্বারের, 5 নাম্বারের সম্ভবত। সেটা হচ্ছে ওই প্যাসেজ যেটা আছে প্যাসেজের কিছু ওয়ার্ড মার্ক করে দেয়, তো মার্ক করার ওগুলা আপনাকে বলে দেয় যে এটাকে অমুক বাস্তব স্পিচে কনভার্ট করার জন্য এরকম 5-7টা থাকে, ওগুলা করতে হয়। তো আবার প্রিলিমিনারিতে এরকম একটা আসে একটা শব্দ দিয়ে বলে যে এটা নাউন ফর্ম কি হবে। তাহলে 3 নম্বর হচ্ছে এই অংশটা আপনারা করতে হবে। আর এটা করার জন্য মাস্টারের ভিতর এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে অনেকগুলা, মানে A B C D, এবার প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যতগুলো শব্দ আছে ওগুলা এখানে দেওয়া আছে। তো ওগুলা তো হয়তো সব করা হবে না, তবে না পড়লেও সব এগুলা রিডিং করে পুরো দিয়ে যাবেন, কারণ হচ্ছে লিখিত তো অনেক সময় কমন পড়বে, প্রিলিতে তো কমন পড়েই, তবে বিগত যেগুলো আসে ওগুলো একটু ভালো করে পড়বেন ওখান থেকে। তাহলে এই 3টা জিনিস, সাথে নাম্বার এবং জেন্ডার, নাম্বার জেন্ডার পুরোটা হচ্ছে তো একদম মুখস্থের মতো, এই অংশটা হচ্ছে পুরোটা মুখস্থ করতে হবে। এই কয়েকটা জিনিস হচ্ছে। আর প্রিপোজিশন হচ্ছে বিশাল জিনিস, এটা নিয়ে পরে বলবো প্রিপোজিশন হবে। পার্টস অফ স্পিচ অংশ থেকে মোটামুটি আপনারা মানে এই 4-5টা জিনিস হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বেন, মানে রুলস গুলা এবং উদাহরণ গুলা।
এই যে আমি যে চারটা অংশের কথা বললাম, দেখবেন যে ট্রিলিতে মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে, এর বাইরে আর লাগবে না। বাকিগুলা তবুও বাদ তো দেওয়া যাবে না, ওখান থেকে ধরেন এই যে এখানে অনেকগুলো এমসিকিউ দেখা যাচ্ছে। তো এইগুলো আমি পরের ক্ষেত্রে কি করতাম, আমি মোটামুটি চেষ্টা করতাম ভার্সিটিতে যেগুলো আছে ওগুলা এক দুইবার করে পড়তাম, তবে ওগুলো অত গুরুত্ব দিতাম না। তো বাদ দেওয়ার তো সুযোগ নেই, কিন্তু যেহেতু ওই অন্যান্য চাকরি পরীক্ষায় ক্যাডার নন ক্যাডার তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো ওগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতে পারছি। তো আপনারা পরের ক্ষেত্রে ওগুলো একটু গুরুত্ব দিয়ে মানে ব্যাখ্যা সহকারে পড়বেন, বা ধরেন একটা আসলো ওই রিলেটেড কোয়েশ্চেন, ওইটার আশেপাশে আর কি রকম হইতে পারে, এখানে শব্দ হয়তো একটা দিছে, এইটার এইরকম রিলেটেড আর কি কি হইতে পারে, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে একটু বিস্তারিত করা। বাকি ভার্সিটি টার্সিটি আছে ওগুলো হচ্ছে just একবার দেখে যাওয়া, বাদ দিয়ে দেখা যাবে এরপর ওখান থেকে কমন আসলো তখন কি হবে। তাহলে মোটামুটি বুঝতে পারছেন এখান থেকে আপনার করতে হবে কি। যেমন আমি যদি প্রিপোজিশনের কথাটা যেটা বলতে চাইছিলাম সেটা বলি, প্রিপোজিশন আমি কি করতাম, প্রিপোজিশন আপনি দেখবেন মাস্টার ভিতর হাজার হাজার উদাহরণ আছে। তা আমি পড়ার ক্ষেত্রে কয়েকটা ভাগে ভাগ করতাম। একটা হচ্ছে একদম প্রথম হচ্ছে শুধু বিসিএস এ যে 40-50টা কোশ্চেন আসছে প্রিপোজিশন থেকে, ওই অংশটুকু করে নিতাম। 2 নম্বরে হইতে খুঁজে বের করতাম এখানের ভিতরে সবচেয়ে বেশি কোন প্রশ্নটা আসছে, সেটা মানে ভার্সিটি হোক ব্যাংক হোক, এরকম দেখবো একটা কোশ্চেনের পাশে অনেকবার আসছে এরকম লেখা থাকে, যে এখানে যেরকম লেখা আছে ওই কোশ্চেন গুলো একটু খুঁজে বের করার চেষ্টা করতাম। 3 নম্বরে হচ্ছে একই প্রকার একই শব্দের সাথে বিভিন্ন প্রিপোজিশন বসে, ওই টাইপের করতাম। আবার কিছু আছে এক্সেপশন টাইপ, এক্সেপশন রুলস, যেরকম এন্টার, এন্টারের পরে কিন্তু আমরা জানি ক্লাসরুম এর ভিতরে এন্টার করার সময় ওখানে ইনটু বসে না, কিন্তু কোনো একটা চুক্তিতে যাওয়ার সময় এন্টার ইনটু হয়। এই যে এরকম এক্সেপশন জাতীয় কিছু যেগুলো আছে ওগুলো একটু খুঁজে খুঁজে বের করার জন্য ওগুলা করে নিতাম, এই কয়েকটা ধাপে করতাম। আর বাকিগুলো হচ্ছে এক দুইবার করে করে যাইতাম, ওখান থেকে যদি আসতো পারলে দাগাইতাম, নাই নাই আর কি। মানে এগুলো নিয়ে আসলে অনেক বেশি সময় দিয়ে এটার আউটপুট খুবই কম হয়। এর চাইতে হচ্ছে আপনি যদি নির্দিষ্ট গ্রামার অংশে গুরুত্ব দেন, ওখান থেকে সুন্দর করে আরো মানে গোছাই নিয়ে আরো ভালো নাম্বার তোলা যায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে বসে প্রিপারেশন মুখস্থ করে অত আহামরি লাভ হয় না। তবে বাদ দেওয়া যাবে না, বাদ না দিয়েও কিভাবে শর্টকাটে অন্তত পড়ে রাখতে হবে সেটা বললাম, এভাবে করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে টিটু ভাই যে কথাটা বলছিল সেটা হচ্ছে ওই মিরাকলের যে বইটা আছে ওখানে 99টা রুলস, এটা খুবই মানে কার্যকর। আপনি ওই রুলস গুলাতে ওখানে ওরা এই যে আমি এক্সেপশনের কথা যেটা বললাম বা ব্যতিক্রম যেগুলো বললাম ওখানে ওগুলা দেওয়া আছে। যেরকম প্রিপোজিশন নিয়ে ওখানে 99টা রুলস এর ভিতর কয়েকটা রুলস আছে শুধু প্রিপোজিশন নিয়ে। তো দেখা যায় ওখান থেকে অনেক সময় কমন পেয়ে যায়। যেরকম আমি এন্টারের যে কথা বললাম, এন্টারের এটা মনে হয় 41তম বিসিএস প্রিলিজ আসছিল। তো সেম এই উদাহরণটা ওই 99 রুলস আছে, ওখান থেকে ওরা যারা করে গেছে ওদের এটা কমন করছিল। তো রুলসটা পড়লে কি হবে, ওখান থেকে আপনি ধরতে পারবেন কোন অংশটা মানে ফেসালো, কোন অংশটা গুরুত্বপূর্ণ, ওইটা আপনি খুঁজে বের করতে পারবেন কোন একটা টপিকে। তো 99 রুলসটা ওখান থেকে পড়ে নেবেন, আর বাকি যে যে জায়গায় গুরুত্ব দেওয়ার কথা সেটা তো বললামই। আর এখন এখান থেকে হচ্ছে আমি মোটামুটি তাহলে বুঝতে পারছেন এখান থেকে মোটামুটি কি কি করতে হবে, কিভাবে করতে হবে, এভাবে হচ্ছে একটু চেষ্টা করবেন আর কি পড়ার। আর বাকি তো হচ্ছে প্র্যাকটিস চর্চা যত বেশি করা যায়। তো আমি মোটামুটি কিছু রুলস যতটুকু বলা যায় এগুলো একটু বলে যাই, সবগুলা তো ধরে ধরে বলা যাবে না। যতটুকু বলা যায় যেটা শুরুতে বললাম, আপনারা বাসায় রুলস করবেন, রুলস করে উদাহরণগুলো মিলে মিলে দেখবেন, সুন্দর করে বুঝে যাবেন। না বুঝলে সেটা তো আমাকে দেখে দিবেনি। কাউন্টেবল আনকাউন্টেবল এটা একদম 3 স্টার টপিক, যেটা একদম শুরুতে বললাম, এখান থেকে মানে কোশ্চেন আসবেই আসে। যদি মানে এই অংশ থেকে যদি কোশ্চেন হয় এখান থেকেই হবে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন কাউন্টেবল নাউন কোনগুলা, এই যে দেওয়া আছে যে এই সকল নাউনকে গণনা করা যায়, মানে যেগুলোকে গণনা করা যাবে সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়ার্ড থেকে বুঝেন কাউন্টেবল নাউনের প্লুরাল করা যায়, যেগুলোকে গণনা করা যাবে সেগুলোকে আপনি বহু বচনে কনভার্ট করতে পারবেন। আর এই যেহেতু বহু বচনে কনভার্ট করা যায় এবং এদের পূর্বে এই জন্য আর্টিকেল বসবে এ এন্ড বি, তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল এর প্রধান 3টা পার্থক্য হচ্ছে এটা। প্রথমত হচ্ছে কাউন্টেবল কে গণনা করা যাবে, আনকাউন্টেবল কে গণনা করা যাবে না। কাউন্টেবল এর প্লুরাল হবে, আনকাউন্টেবল এর প্লুরাল হবে না। তো প্লুরাল হবে না, দেখেন আপনি বয় যেটা আছে বয়কে আপনি বয়স করে দিতে পারবেন, কিন্তু আপনি ফার্নিচার যে শব্দটা আছে এটাকে ফার্নিচার্স করতে পারবেন না, মানে শেষে এস দিয়ে প্লুরাল করে দিবেন, এটা করা যাবে না। কারণ হচ্ছে যে আমরা জানি আনকাউন্টেবল কে এখানে কি হবে না, প্লুরাল হয় না। তারপর এখানে এদের পূর্বে সরাসরি আর্টিকেল এ এন্ড বি ও বসবে না। এখানে যেরকম কাউন্টেবল এর আগে বসবে কিন্তু এখানে আগে বসবে না। কিন্তু এগুলাকে এখন তাহলে আনকাউন্টেবল যেগুলো আছে এগুলাকে আমরা কিভাবে প্লুরাল করব, বা এগুলোর আগে আর্টিকেল কিভাবে বসাবো, কিভাবে কিরকম করা যাবে, আর্টিকেল তো সরাসরি বসবে না, সেই জিনিসটা হচ্ছে নিচে আসছে দেখেন। সেটা হচ্ছে এই এই অংশটুকু দেখেন, সিঙ্গুলার আপনি যখন এ পিস অফ অ্যাডভাইস, এটা হচ্ছে সিঙ্গুলার। এখন আমরা জানি অ্যাডভাইস ইজ আনকাউন্টেবল, এটাকে আপনি অ্যাডভাইসেস দিয়ে প্লুরাল করতে পারবেন না, কিন্তু এটাকে প্লুরাল করার জন্য দেখেন দিতে হবে টু পিসেস অফ অ্যাডভাইস। এখানে দেখেন অ্যাস কোথায় দিছে,
পিস এর এখানে অ্যাস নাই, কিন্তু পিসেস এর এখানে অ্যাস দিছে। আর এই পিস অফ অ্যাডভাইস, টু পিসেস অফ অ্যাডভাইস। তো এখান থেকে এই উদাহরণগুলো সব এভাবে করে নিতে হবে। আর সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কোনগুলো আনকাউন্টেবল নাউন, এগুলোর উদাহরণগুলো একদম সুন্দর করে শিখে রাখবেন। তার ভিতরে ফার্নিচার থেকে, ফার্নিচার এটা আনকাউন্টেবল অলরেডি মানে বিগত কোশ্চেন দেখতে তো অনেকবার আসছে। ইনফরমেশন, তারপরে এখানে লাগেজ আছে, পোয়েট্রি, হোমওয়ার্ক, মানে আপনি উদাহরণগুলো শিখে রাখতে হবে আনকাউন্টেবল এর উদাহরণগুলা। কারণ আপনাকে ওই কতগুলা বাইর করতে হবে, সেন্টেন্স কারেকশন, ওখানেও দেখবেন যে এই জিনিসগুলো হবে। আনকাউন্টেবল এর আগে এ এম ডি বসে না, প্লুরাল করা যায় না, কিন্তু কারেকশন ওখানে দিয়ে রাখবে এরকম। এই তথ্যগুলো যদি আপনি না জানেন তখন এটা করতে পারবে না। এই জন্য হচ্ছে আনকাউন্টেবল এবং কাউন্টেবল এর উদাহরণগুলো পড়ে রাখতে হবে। এগুলাকে কিভাবে প্লুরাল করা যায় এটা এখান থেকে করে নেবেন। And এখানে তো প্র্যাকটিস আসেই। আর এই যে এই সবটা একদম সুন্দর করে জানা থাকতে হবে। এই সফটওয়্যার ভিতরেও হচ্ছে দেখেন, যখন ডিটারমাইনার বসাবেন আপনি, কাউন্টেবল যেগুলো আছে নাউন আছে ওগুলোর আগে কি ধরনের ডিটারমিনার বসাবেন, তারপর আনকাউন্টেবল যেগুলো আছে ওগুলোর আগে কি ধরনের ডিটারমিনার বসাবেন, এই দুটোর পার্থক্য ক্লিয়ার করে নিতে হবে। যে এখানে যদি আনকাউন্টেবল এর আগে মিনিং, কিন্তু এটা যখন আপনি কাউন্টে লাগবেন তখন সেটা যেমন আনকাউন্টেবল হিসেবে সেটা হবে less। এই উদাহরণগুলা মানে কোনটার কাউন্টেবল কি হবে, আনকাউন্টেবল কি হবে, এগুলা দিতে হবে। কারণ এইগুলো সেম আপনার ইয়াতে যেরকম এখানে যেরকম উদাহরণ গুলাতে একটু দিতে পারে, আবার কারেকশন ওখানেও দিয়ে দিতে পারে। আপনার দেখা যাবে শব্দটা হবে আনকাউন্টেবল, কিন্তু তার আগে দিয়ে দেবে ডিটারমিনেট গুলা দিয়ে রাখবে কাউন্টেবল, তখন যেটা করে নেবেন বুঝতে পারবেন। আর কোন অংশ যদি না, তারপরে হচ্ছে পিউ হচ্ছে কিসে বসে, কাউন্টেবলের আগে বসবে। দেখেন নগণ্য বা নেই বললেই চলে, এটা উপরে। অল্প কয়েকটি কাউন্টেবল নাউনের পূর্বে এ পিউ বসে, এবং অল্প একটু বা সামান্য পরিবর্তনতা আনকাউন্টেবল এর পূর্বে লিটল বসে। তাহলে দেখেন এগুলোর পূর্বে অল্প একটু বা সামান্য পরিমাণে, এই অর্থটা আপনার জানতে হবে। কিন্তু কথা সেম যদি আবার কথা এই কেটে পিউর কেটে আসে অবস্থায় যদি ভাই শুধু মাঝে মাঝে, কথা কেটে কেটে আসে মাঝে মাঝে ভাই। লিটল না বসায়, যদি শুধু লিটল এই দ্বারা কি একদম কিছু নাই বুঝাচ্ছে নাকি অল্প কিছু পরিমাণ আছে এটা বুঝাচ্ছে। তাহলে একদম যখন নাই বুঝাবে তখন যদি কাউন্টেবল হয় তখন হবে যে পিউ বসবে, আর আনকাউন্টেবল হলে লিটল বসবে। কিন্তু যদি অল্প পরিমাণ আছে এটা বুঝাচ্ছে তখন কাউন্টেবল এ পিউ, আনকাউন্টেবল এ লিটল। এগুলা বুঝতে হবে। তো এগুলা রুলস গুলা সুন্দর করে ধরে ধরে পড়ে নিলে, রুলস গুলা পড়বেন পরে ওদের সাথে মিলে মিলে পড়ে নেবেন। এমনি প্রত্যেকটা ধরে ধরে তো বলা যাবে না। তবে এটা বলতেছি যেটা সেটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল একদম মানে এটা গুরুত্ব দিয়ে এখানে যতগুলা উদাহরণ আছে, যতগুলা রুলস আছে এটা পড়তে হবে। কারণ এই অংশটা প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন হয়। নাম্বার, জেন্ডার যেগুলো আছে এগুলা তো মুখস্থ করতেই হবে। মুখস্থ করার ক্ষেত্রে এগুলো মূলত নাম্বার এবং জেন্ডার দুটো হচ্ছে মুখস্থ জিনিস। তবে এখানে কিছু নিয়ম কানুন আছে, এগুলো করে রাখলে সুন্দর হয় আর কি। দেখেন সিঙ্গুলার নাম্বারের শেষে আম, ইউএম থাকলে প্লুরাল করার সময় আমের পরিবর্তে শুধু এ বসে। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমরা সবাই জানি। এজেন্ডাম, যখন ইউএম থাকবে তখন সেটা হবে সিঙ্গুলার, তাহলে ইউএম তুলে দিয়ে আমরা যখন শুধু এ দিব এজেন্ডা হয়ে যাবে। এগুলো অনেকগুলো উদাহরণ আছে এটা দিয়ে, একসাথ করে সব দেওয়া আছে। তো এগুলা থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। তবে এরকম বড় বড় জিনিস থেকে হয়তো প্রিলিতে দেয় না, এক্সেপশন গুলা খুঁজে খুঁজে দেয়। এখানে কিছু আছে দেখেন, অন থাকলে শেষে অনেক পরিবর্তে এ বসে, ক্রাইটেরিয়ান আছে ক্রাইটেরিয়া হবে। এগুলা রুলস গুলা পড়লে ইজিলি বুঝবেন। এই যে খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। আমি যখন লিখিততে দেখেন এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রাইসিস, মানে আই এস যখন থাকে তখন এটাকে প্লুরাল করার সময় ইএস হয়। এই যে বেসিক জিনিস, এই তথ্য আমি যখন কোচিং এ যখন লিখিত প্রার্থীদের খাতা কাটতে যাই তখন এই মানে এই বেসিক জিনিসগুলো ভুল পাই। কিরকম ক্রাইসিস লিখতেছে এরা, মানে কোনো একটা ইস্যু নিয়ে লিখতে বলছে তো ক্রাইসিসের কথা লিখলো, কিন্তু ওরা যখন এটা প্লুরাল লিখতেছে তো ওরা মেনি ক্রাইসিস, মানে মেনি ক্রাইসিস আইএস বানান দিয়ে দিচ্ছে। অথচ মেনি যখন আপনি দিবেন তখন সেটা অবশ্যই ক্রাইসিস সময় ইএস দিতে হবে। এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, এই জিনিসগুলো ভুল করা যাবে না। অথচ লিখিত পত্রিকা পর্যন্ত ভুল করে। তাহলে এগুলো তো প্রিলিতে তো আসবেই এরকম, মানে আইএস শেষে যখন থাকবে প্লুরাল করার সময় ইএস দিবেন। এবং এই তথ্যগুলা, এই ইনফরমেশন গুলা সবাই যেহেতু জানে এগুলা লিখিত তো ভুল করা যাবে না। লিখিত খাতায় যদি এরকম ভুলগুলা থাকে এগুলো মানে খুবই মারাত্মক ভাবে দেখা হয়।
আপনি হয়তো অনুবাদ করার সময় ট্রান্সলেশন করার সময় কোনো একটা প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে, কিন্তু আপনি ভুলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে ফেলছেন। এটা আহামরি ভুল না, এটার জন্য আপনার অনুবাদ কেটে দিবে না। কিন্তু আপনি ধরেন এম ইজার লিখার পরে আপনি ভার্বের বেস ফর্ম বসায় রাখছেন, সেটা হবে একদম মেজর ক্রাইম, কারণ এটা হচ্ছে বেসিক গ্রামার। এই ভুলগুলো যদি খাতায় থাকে একদম নাম্বার ওখানে অর্ধেকের থেকে কমে কমে যায়। সেম ক্রাইসিস, এখানে সিঙ্গুলার, এটাকে আপনি প্লুরাল করার সময় আইএস দিয়ে রাখছেন। এগুলো ভুলগুলো যদি পরীক্ষার খাতায় করে চোখে পড়ে, তাহলে হচ্ছে এগুলোতে অনেক নাম্বার কেটে দিবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো পড়বেন। এই যে ইউএস থাকলে এগুলার পরিবর্তে শুধু তুলে দিয়ে আই বসাই দিলে হয়ে যাবে। খুবই জনপ্রিয় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কোনটা, রেডিয়াস। এই যে রেডিয়াস, যেটা হচ্ছে ইউএস এর পরিবর্তে তো আই বসবেই, সাথে আরেকটা আই আছে, ওই জন্য এখানে ডাবল আই হয়। এগুলা সেই অ্যাডমিশন টেস্টের সময়, যারা অ্যাডমিশন টেস্টের সময় করছেন তখন থেকে এগুলা জানেন। খুবই জনপ্রিয় উদাহরণ এটা আসে, রেডিয়াস রেডি, মানে ইউএস যখন থাকবে তুলে দিয়ে আই। তো এরকম এখানে যত রুলস আছে এগুলা জটিল কঠিন কিছু নেই, মোটামুটি দেখলেই মানে করলেই রুলস গুলোর সাথে মিলে মিলে উদাহরণগুলো করে নিলে বুঝে যাবেন। এগুলো করে নেবেন। কিছু ব্যতিক্রম যেগুলো আছে, ওই যেটা শুরুতেই ইয়াবাই বলছে, এই সাকিবে বলছিলেন, ওগুলো একটু করতে হবে। মানে কতগুলো শব্দ আছে এই যে এগুলা এগুলা থেকে পরীক্ষায় আসে, মানে সিঙ্গুলার প্লুরাল গ্রুপে সেমই হয় দুইটাতে। এই যে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এগুলার গ্রুপে সিঙ্গুলার প্লুরাল গ্রুপে একই হয়। তো এই উদাহরণগুলো হচ্ছে এক্সেপশন আছে, এগুলো একটু করে নিতে হবে। তারপরে কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্লুরাল মনে হয় কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, এগুলো হচ্ছে এক্সেপশন। ইংরেজি রুলস যেহেতু শত শত রুলস আছে, শত শত রুলস এর ভিতরে যেটা সাফি ভাই ওনার অংশে অনেকবার বলছেন, এক্সেপশন জাতীয় যেগুলো আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এক্সেপশন পরীক্ষায় আসার জন্য মানে খুবই হট কোশ্চেন হয়ে যায় আর কি। তাহলে এই জন্যই এক্সেপশন জাতীয় তথ্যগুলো করে নিতে হবে। এই যে এখানে কতগুলা শব্দ আছে, যেগুলা কতগুলা নাউন আছে, এগুলো শুধু প্লুরাল হয়, এগুলো সব সময় প্লুরাল হবে, এগুলো সিঙ্গুলার হবে না। তো এই উদাহরণগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো পড়ে নিবেন আর কি, সব পরে উদাহরণগুলোর সাথে মিলে নিবেন। এই হলো নাম্বার। তারপরে সম্ভবত জেন্ডার আছে। এই যে জেন্ডার, জেন্ডার হচ্ছে এগুলা মুখস্থ করতে হবে। তো মুখস্থ করার ক্ষেত্রে কতগুলা জিনিস আছে। একটা ইয়া হচ্ছে কি দেখেন, আপনি একটা যখন উদাহরণ দিব আমি, সেটা হচ্ছে ধরুন আমি বললাম, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কোনটা, এই যে ধরুন হার্ট আছে এখানে, হরিণ, আর রই হরিণী। এই শব্দটা পড়ার সময় আপনি এগুলার অর্থ তো তারা কি বুঝাচ্ছে, মাস্কুলিন নাকি ফেমিনিন। তো এই জন্য একটা শব্দ যখন র্যান্ডমলি আমি আপনাকে বলবো, র্যান্ডমলি যখন একটা শব্দ বলবো, তখন এখানে আপনি কনফিউজ হয়ে যাবেন, মাস্কুলিন হবে নাকি ফেমিনিন হবে। তো এই কনফিউশনটা এড়ানোর জন্য আমি কি করতাম, এই যে এখানে যে সিকোয়েন্সে দেওয়া আছে, সিকোয়েন্স অনুসারে করতাম। মানে মাস্কুলিন গুলো আমি আগে করতাম, পর হচ্ছে ফেমিনিন করতাম। কিরকম, একটা শব্দ ধরেন ব্যাচেলর আছে, আর ওইখানে স্পেশালিস্টার বা মেড যেটা আছে এটা, তো আমি সিকোয়েন্সটা এভাবে করবো, মানে ব্যাচেলর মেড, আমি উল্টা করবো না। মানে মেড ব্যাচেলর এরকম করলে আপনি কনফিউজ হয়ে যাবেন, বা আপনি কিছু বললেন আগে ব্যাচেলর এই মাস্কুলিন গুলা করলেন, পরে ফেমিনিনটা করলেন, বা কিছু আপনি করলেন আগে ফেমিনিন পরে মাস্কুলিন, তাইলে এগুলো আপনি এলোমেলো হয়ে যাবেন। অপরিচিত শব্দ যেগুলো আছে তখন ওগুলোতে আপনি কনফিউশনে পড়ে যাবেন বা কনফিউজ হয়ে যাবেন। এই জন্য পরের ক্ষেত্রে সেম ওয়ার্ডের আগে হচ্ছে মাস্কুলিন গুলা করবেন, ওই মাস্কুলিন শব্দটার ফেমিনিন কি ওইটা এর পরে করবেন। তাইলে কোন আপনি যখন মুখস্থ করবেন, এই যে এগুলো তো মুখস্থই করতে হবে, বাঘ দো, তখন আপনি বুঝে যাবেন বাঘ যেটা, যেহেতু এটা প্রথমে আমি বললাম এটা মাস্কুলিন, দো যেটা আছে এটা হচ্ছে ফেমিনিন। এগুলো মুখস্থ করার ক্ষেত্রে কিছু ইয়া দিয়ে নিজেরা যেভাবে মনে রাখা যায় সেভাবে মনে রাখবেন। কিছু যে জায়গায় টেকনিকও করা যায়, সেটা হচ্ছে আমি দেখেন এই যে বোর্ড আছে শুকর আর শো হচ্ছে শুকুনি, তাই আমি এটারে মনে রাখতাম, করতাম এভাবে, শব্দটা এইভাবেই করতাম, বসো। মানে বাংলাতে আমরা বলে বসি না, বসো। তো এই যে যখন আমি দেখতাম VOAR, তো এটা দ্বারা আমি বুঝে যেতাম এটা হচ্ছে মাস্কুলিন, আর SOW শো, এটা দ্বারা আমি বুঝে দিতাম হচ্ছে সেটা হচ্ছে ফেমিনিন। মানে আমি শব্দটা করতাম বসো, বোর্ড আমি আলাদা করে করতাম না, শো আলাদা করে করতাম না, আমি শব্দটাই বলতাম বসো। তারপর হচ্ছে ভাগ, আর একটা হচ্ছে DOE ডো। তা আমি এটাকে করতাম একটা শব্দে, সেটা হচ্ছে ভাগদো, কারণ আমি বলতেছি কোন একটা কিছুতে ভাগ দেওয়ার জন্য, মানে ভাগ করছে অনেকভাবে, এক ভাগ আমাকে দেওয়ার জন্য আমি শব্দটা করতাম এরকম, ভাগদো, আমাকে এক ভাগ দো। তো তার মানে শুরুতে যে অংশটা আছে সেটা হচ্ছে মাস্কুলিন, পরে যে অংশটা সেটা হবে ফেমিনিন। এগুলো যেহেতু মুখস্থ করতে হবে, তার মুখস্থ করার জন্য এবার যেভাবে আপনি মুখস্থ করতে পারেন সেম ভাবে, হার্ড প্রো যেটা বললাম সেটা আমি করতাম হারো, মানে কাউকে হেরে যাওয়ার কথা বলতেছি, হারো। তো হা থেকে হার্ট হচ্ছে মানে মাস্কুলিন হবে, রো হবে ফেমিনিন। আর এগুলো অনেকবার আসছে, এই তিনটা দেখবে আর কখনো ভুলবেন না। এভাবে বাকিগুলো যেগুলো আছে এগুলো নিজেদের মতো করে রুলস ডায়েরি করে নেবেন, মানে যেভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন, যেহেতু মুখস্থ করতে হবে। আর করার ক্ষেত্রে যেগুলোতে ডাবল আছে ওগুলো একটু আলাদা করে করবেন। দেখেন ব্যাচেলরের দুইটা হয়, মেয়েডও হয় স্পেনিস্টারও হয়, তো অপশনে যে কোনো একটা থাকতে পারে।
দুইটা যখন থাকবে তখন আপনি মানে কনফিউশন সৃষ্টি করার জন্য সুন্দর এমসিকিউ করা যায় এরকম ডাবল গুলাতে। তারপরে দেখেন এই যে টেইলর আছে, তো এই টেইলরের এখানে যেহেতু দুইটা দুইটা আছে, এই দুইটা তো আপনাকে কনফিউজ করতে পারবে, তো এই জন্য এগুলো পড়ার ক্ষেত্রে যেগুলোতে ডাবল ডাবল আছে ওগুলো হচ্ছে একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়বেন। কারণ এখানে কনফিউজ করার জন্য খুব সুন্দর করে কোশ্চেন করা যাবে, বাকি তো মুখস্থ করতে হবে, এটাই প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলাই আছে। আবার সেম নাউন বা স্ত্রীবাচক উভয় বদলে কমন লেটার এগুলো তো প্র্যাকটিস করবেনই। না এখানে হচ্ছে দেখেন এই অংশটা একটু ভালো করে করবেন, এই চারটা গুরুত্বপূর্ণ। কমন জেন্ডার যেটা আছে সেটা হচ্ছে দেখেন, যখন শব্দটা হবে পার্সন তখন সেটা হবে কমন, কিন্তু এটা যখন ম্যান হবে সেটা হবে মাস্কুলিন, ওমেন হলে সেটা হবে ফেমিনিন। এগুলো পরীক্ষায় আসে, যেরকম সোভেরেন এটা অনেকবার পরীক্ষায় আসছে। সোভেরেন এটা হয়তো বিসিএস কোশ্চেনও আসছে, কারণ মোনার্ক যেটা আছে ওইটা মানে ইয়াতে আসছে, এরকম মানে প্রতিযোগিতা বলে পরীক্ষায় আসছে। এই শব্দটা হচ্ছে কমন, কিন্তু এটার মাস্কুলিন কি এটা ফেমিনিন কি এগুলো আলাদা করে শিখতে হবে। এই চারটা গুরুত্বপূর্ণ, এখান থেকে করবেন। তারপরে কিছু শব্দ আছে যেগুলো সবসময় ফেমিনিন, এগুলো ওই যে এক্সেপশন হিসেবে এগুলো করতে হবে। কিছু শব্দ আছে যেগুলো সবসময় মানে ইয়া বসবে, এগুলো মাস্কুলিন, যেগুলো হচ্ছে মানে কোনো তাদের কোনো ফেমিনিন ফর্ম নাই, এরকম উদাহরণগুলো যেগুলো এক্সেপশন গুলো আছে এগুলো এখান থেকে করে নিতে হবে আলাদা করে। ওগুলা থেকে এক্সেপশন গুলো থেকে মূলত পরীক্ষায় আসে। তাহলে প্রোনাউন হচ্ছে আজকের টপিকে না, যদি পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে, কিন্তু এটা নিয়ে আমাদের আলাদা করে থাকবে। আমরা ডাইরেক্ট ইয়াতে চলে যাই, পার্টস অফ স্পিচের সামনে যে অংশটুকু আছে। আপনার বাসায় পড়ার সময় এটা কিন্তু এই যে ভার্ব, এগুলো কিন্তু আজকে টপিকের আন্ডারে পড়ার দরকার নেই, এগুলো নিয়ে আলাদা হবে। আজকে হবে শুধু পার্টস অফ স্পিচ যেগুলো আছে ওখান থেকে ওগুলাই করবে। তারপরে জিরান পার্টিসিপল অংশটা আছে, সেটা এই যে পার্টস অফ স্পিচের ভিতরে এখানে সাজানোর জন্য একসাথে দিছে, কিন্তু এগুলো আলাদা টপিক আছে, এগুলো আজকের টপিকের ভিতরে পড়ার দরকার নেই। তাহলে শুরুতে ওই ভাই যে যে অংশটুকু জাস্ট পরিস্থিতি গুলা বলছে, পরিস্থিতি গুলা পড়তে হবে। ওখানে ওই অংশের ভিতরে আবার কনভার্সন গুলা গুরুত্বপূর্ণ, ওখানে যে কনভার্ট করতে বলছে আলাদা করে ওগুলা করতে হবে। আর কাউন্টেবল আনকাউন্টেবল এর কথাটা বললামই, ওটা একদম আলাদা করে করতে হবে। প্রিলিমিনারিতে আসার মতো টপিক হচ্ছে ওইটা। আর পজিশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে ইয়ার জন্য পড়তে হবে, প্রিলির জন্য। আর লিখিত, যেহেতু আমরা প্রিলির টপিকের সাথে লিখিত টপিক মিলাই দিই, তো সেই হিসাবে আজকে আপনাদের জন্য লিখিত টপিক হবে মাস্টারের বইতে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যতগুলো আছে, মানে নাউন আকারে একটা শব্দ দেওয়া আছে, এটাকে প্রনাউন করতে হবে, ভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডভার্ব করতে হবে, এরকম রূপান্তর যতগুলা টেবিল আছে মাস্টারে আপনারা এগুলা সব পড়বেন। তো আমাদের লিখিত পরীক্ষা যেদিন হবে সেদিন আমরা এখান থেকে হয়তো 10টা শব্দ দিয়ে দিব, দিব যে এগুলাকে আপনি কনভার্ট করতে বলতে পারবেন। তো এটা আপনার যেরকম প্রিলির জন্য লাগবে প্রিলি আপনি করবেন, লিখিতর জন্য লাগবে লিখিত অংশ, এগুলো করতে হবে আর কি। এটা দ্রুত নিচে যাচ্ছে না কেন? এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তো এইখানে প্রথমে কতগুলা জিনিস আছে দেখেন। আমরা আমি যেটা একটু আগে বললাম, পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ কিসে আসে, পরীক্ষায় আসে। তো পরীক্ষায় আসার ক্ষেত্রে মাঝে মধ্যে কি হয়, এই যে এখানে কিছু শব্দ আছে দেখেন, শেষে যখন সিই, সিওয়াই, টিএস, টিওয়াই, টিআইওএন, এই শব্দগুলো যখন একটা শব্দের শেষে থাকে তখন এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, মানে নাউন হয়। এই যে এমইএনটি, এমইএনটি যখন থাকবে তখন সেটাকে আমি নাউন বলবো। যেমন আজকে একটা আমি ইংলিশের হোমওয়ার্কের ওখানে বললাম ওমেন এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট বানানোর শেষে ইএনটি আছে, ইএনটি আছে, এমইএনটি, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এম্পাওয়ারমেন্ট শব্দটা হচ্ছে নাউন। তো এভাবে এই মানে এই শেষে কি আছে এগুলো, এই যে শিপ শেষে যখন এরকম থাকবে, ডিও এম ডোম, এগুলো যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে নাউন। তো এইগুলা দিয়ে কিছু উদাহরণ শিখে নেবেন। আবার শেষে যখন কিছু থাকবে দেখেন, বল যদি শেষে থাকে এল, এল যদি থাকে শেষে, এই যে মিজারেবল শেষে বল আছে, এই জন্য এটা হচ্ছে, এটাকে আমি কি বলতে পারবো, শেষে যখন এল থাকে হিস্টোরিক্যাল, তখন এটা হবে অ্যাডজেক্টিভ। এই কমন এই জিনিসগুলো আপনাদের মনে রাখলে সুবিধা হবে কি, এগুলো পড়ে নিতে হবে আর কি, শিখে নিতে হবে। এগুলো মনে রাখলে সুবিধা হবে কি, ওই লিখিততে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসে তখন কিছু শব্দ থাকে আপনার কমন পড়বে, পাঁচটা যে আসে ওখানে মানে তিন চারটা প্রায় কমন থাকে, ওগুলো আমাদের পড়ার ভিতর থেকেই আসে মোটামুটি, ওগুলো জটিল হয় না, এগুলো পারা যায়। কিন্তু এক দুইটা দিয়ে দেয় এগুলা মানে একদম আনকমন, এগুলো পারা যায় না। এই যে একটা শব্দ দিয়ে দিচ্ছে, এটাকে হয়তো কি করতে বলছে, নাউন করতে বলছে অথবা অ্যাডজেক্টিভ করতে বলছে, এটা শব্দ থাকলে জীবনে শুনিও না, জানিও না। তো করতে বলে আমরা কি করি, ওটা তো খালি রেখে আসা যাবে না। তো আমি জানি যদি কোনো একটা শব্দকে অ্যাডজেক্টিভ করতে বলে, তো ওইটাকে আইডিয়া করি, মানে ওই শব্দটার শেষে এবল বসাই দেখি, এল বসাই দেখি, কারণ আমি জানি শব্দের শেষে যখন এবল, এল, আইএনজি, তারপরে এএনটি এগুলো যখন বসবে তখন আমি জানি এই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এরকম যতগুলো আমি মোটামুটি মাথায় আসে এরকম কয়েকটা বসাই দেখি, যেটার সাথে মনে হয় যে না এটা কাছাকাছি হইতে পারে। এই যে দেখেন এস আই বি, বি শেষে থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, তো এগুলো বসাই দেখি।
দেখি যে এটা মোটামুটি মনে হয় যে না এটা বসালে অনেক কাছাকাছি হচ্ছে, দিয়ে আসি। তো দিয়ে আসলে দেখা যাবে যে মাঝে মধ্যে হয় না, মাঝে মধ্যে হয়েও যায়, বুঝছেন? এরকম পরীক্ষা দিতে হবে, এরকম কতদিন এরকম লেখার কারণে মানে সঠিক হয়ে গেছে, ফাইনালও এরকম দিয়ে একটা লিখে দিয়ে আসতে, কারণ যেটা বললাম পাঁচটার ভিতরে পাঁচটা কখনো কমন থাকে না। তো ওই জন্য হচ্ছে এই অংশগুলো আপনার যখন শিখে রাখবেন, এই কাজে আপনি মানে আন্দাজে ঢিল মারতে এটা আপনার কাজে দিবে। এই অংশগুলো শিখে রাখতে আন্দাজ, ওই লিখিতটা আন্দাজে ঢিল মারতে কাজে দিবে। যদি আনকমন পড়ে তখন আপনি এগুলো বসাইতে পারবেন। তো এগুলো প্রিলির জন্য এগুলো করে নিবেন। দেখেন শব্দের অ্যাডভার্বের শেষে যখন এলওয়াই বসে তখন সেটা হবে, সাধারণত অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে তাই বসে। এই যে রুলস গুলো এখান থেকে পড়ে নিবেন। মানে নর্মালি যখন শব্দের শেষে কি থাকে, এলওয়াই থাকে, সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসাবে জানি, কিন্তু জানা সত্ত্বেও এই যে তুমি এখানে দেখেন মাদার, মাদারলি, জানা সত্ত্বেও হচ্ছে আবার উল্টাও হয়। নাউনের শেষে যখন এলওয়াই থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই তখন সেটা হবে অ্যাডভার্ব। তো এই জন্য শুধু এলওয়াই দেখে আমি অ্যাডভার্ব বলে দিতে পারবো না, শুধু এলওয়াই দেখে অ্যাডজেক্টিভ বলে দিতে পারবো না। এগুলো এই পার্টিকুলার একটু দেখে নিতে হবে আর কি। যেরকম একটা শব্দ আছে হোম, হোম হোম যে শব্দটা আছে এটার সাথে হোমলি এলওয়াই বসাইলে কি হয়, শুধু হোম কি হয়, এগুলা মানে আলাদা করে জেনে রাখতে হবে আর কি। তো এই রুলস গুলো এখানে যতগুলো আছে এগুলো করে নেবেন। এগুলো করলে যেটা বললাম দুই তিন জায়গায় কাজে লাগবে, প্রেরিত কাজে লাগবে, লিখিতটাও কাজে লাগবে। লিখিতটা আন্তর্জাতিক ডেইলি মার্কে কাজে লাগবে আর কি। তো এখান থেকে এই যে এই রুল গুলোর আলাদা অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো প্র্যাকটিস করবে জাস্ট এক দুইবার পড়া। এখান থেকে হয়তো এরকম বরাবর দেয় না, মানে এখানে যেরকম দিছে মানে নিচের কোনটা অ্যাডজেক্টিভ, এরকম কোশ্চেন ফ্রিলিতে নর্মালি কম আসে, বুঝছেন? তার চেয়ে বেশিরভাগ আসে সেটা হচ্ছে, তবে আসে না যে সেটা বলা যাবে না, করতে হবে, বাদ দেওয়া যাবে না, তবে বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে এরকম সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্স দিয়ে দিই তখন এখান থেকে সেখান থেকে মানে সেখান থেকে আইডেন্টিফাই করতে পারলে এটা কি, মানে একটা সেন্টেন্স সেটা আমরা সামনে পাবো। এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কথা যেটা বললাম, এগুলো একদম এই যে টেবিল গুলোর কথা বললাম আর কি, লিখিত অংশের জন্য এই অংশটা আপনাদের করা থাকবে, এগুলো করে নেবেন। নাউনে থাকলে কি হয়, ভার্বে কেমনে যাবে, অ্যাডজেক্টিভে কি যাবে, অ্যাডভার্বে কেমনে হবে, এগুলা এগুলো তো আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, করতে হবে। তো পরের ক্ষেত্রে ব্যতিক্রম যেগুলো পাবেন ওগুলাই একটু ফ্রিলির জন্য দেখেন এখানে এই টেবিলের ভিতর অনেকগুলো শব্দ আছে, সব হয়তো আসে নাই, তো অন্তত এই বিগত গুলা এখানে যে 8-10টা বিগত আছে অন্তত এগুলো করে নিবেন। এগুলো সব না পড়তে পারলে অন্তত এগুলো করবেন। আমি এগুলাই করতাম, শুধু টেবিলে সব পড়তে পারতাম না, কিন্তু আমি এখানে বিগত যেগুলো আছে শুধু ওগুলাই শিখে নিতাম। ওগুলো শিখলে মোটামুটি কমন পাওয়া যায়। আর তবুও টেবিলটা এক দুইবার রিডিং করে রাখলে আইডিয়া হবে আর কি, যদি কখনো চলে আসে বাইক থেকে দিয়ে দিতে পারবে। তো পরের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম গুলো খুঁজে খুঁজে করতে হবে। যেরকম একটা যদি উদাহরণ হিসেবে আমি দিই সেটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে ইয়াতে আসছিল সম্ভবত 41-এ, এটা হচ্ছে পপুলার। এই যে দেখেন পপুলারিটি, আর একটা হচ্ছে মানে পিউপল, আর একটা হচ্ছে পপুলারিটি যেটা আছে। পিউপলের ভার্ব হচ্ছে পপুলেট, আর সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, অ্যাডভার্ব হচ্ছে পপুলারলি। কিন্তু যখন শব্দটা হয় কি, না দেখেন পিপল যেটা আছে, পিপলের ভার্ব হচ্ছে পপুলেট, অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, আর অ্যাডভার্ব নাই। কিন্তু পপুলারিটি মানে এই দুইটা কাছাকাছি, এটা অ্যাকচুয়ালি যখন আসলে তখন আমি নিজেও ভুল করছিলাম। তো এই কাছাকাছি গুলো একটু মানে আলাদা, যেহেতু এটা আলাদা করে যেগুলা কাছাকাছি থাকে এগুলা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি বললাম এক্সেপশন টাইপ গুলা গুরুত্বপূর্ণ হয়ে যায়। পপুলারিটির অ্যাডজেক্টিভ হয় পপুলার, পিপলের অ্যাডজেক্টিভ হয় পপুলাস। দুইটা মানে আমরা যদি আসে এরকম যদি পড়া না থাকে ভুল করে ফেলার সম্ভাবনা খুব ভালো থাকে। তো এইভাবে খোঁজার সময় খুঁজে খুঁজে ব্যতিক্রম গুলা খুঁজে দেখবেন কোনটা এরকম কাছাকাছি আসে, ওগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আর কি। আর বাকি হচ্ছে টেবিলে সব পড়ার দরকার নেই, বিগত যেগুলো আছে ওগুলো করে নিলে হয়ে যাবে। আর এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে প্র্যাকটিস এবং চর্চার বিষয়, একটু প্র্যাকটিস করতে হবে। আর আপনাদের নেক্সট লিখিতের জন্য পড়া থাকবে এটা, এই অংশটা শুধু। আমরা দেখা যাবে নেক্সট লিখিত পরীক্ষা থেকে এখান থেকে 10টা দিয়ে দিব শব্দ, দিয়ে কিছুকে বলবো নাউনে করার জন্য, কিছুকে বলবো ভার্ব, অ্যাডভার্ব এরকম কনভার্ট করার জন্য। তো তখন এগুলো আপনাদের লাগবে, তো সেজন্য এটা করে নেবেন। অ্যাডজেক্টিভ লাগবে না, সাফিক্স প্রিফিক্স এটা এই অংশের না, যদি এই অংশেরই, কিন্তু আমরা মূলত পার্টস অফ স্পিচেই গুরুত্ব দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পজিশন অফ পার্টস অফ স্পিচ। ওই যে শুরুতে ওই সময় ইয়াবাই যে অংশটুকু বলার চেষ্টা করেছিলেন এই টিটু ভাই প্যাড, মানে আমি কেমনে বুঝবো মানে কোনটা পজিশন কেমনে থাকলে কি বুঝবো আর কি। তো এখান থেকে এই যে রুলস এগুলো আছে এগুলো দেখলে মানে বুঝে নেবেন। দেখেন ডিটারমাইনারের পরে যখন সর্বোচ্চ কিরকম থাকতে পারে, এই যে এখানে দেখেন ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনারের পরে যদি শুধুমাত্র একটা শব্দ থাকে সেটা হবে নাউন, ডিটারমাইনার পরে যদি দুইটা শব্দ থাকে সেটা হবে, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, এর পরেরটা হবে নাউন। তিনটা থাকলে হবে কিরকম হবে সেটা হচ্ছে দেখেন, পরেরটা হবে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। সেম ভাবে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, দুইটা থাকলে হবে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা হলে অ্যাডভার্ব নাউন। এই রুলস গুলা এখান থেকে পড়ে পড়ে উদাহরণের সাথে মিলিয়ে বুঝবেন। এই যে দেখেন
এই যে এ এ যেটা আছে আর্টিকেলের পরও সেম, প্রিপোজিশন পরও সেম হইতে পারে, এটা একটা ডিটারমিনার। এটার পরে এখানে দুটো শব্দ দেখা যাচ্ছে, তার মানে সাউন্ড হবে অ্যাডজেক্টিভ, স্লিপ হবে নাউন। কারণ আমি জানি ডিটারমিনার পরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। তিনটা যদি থাকতো তাহলে সাউন্ডের আগে যদি আরেকটা শব্দ থাকতো সেটা হচ্ছে এটা অ্যাডভার্ব। এগুলা এখান থেকে এভাবে মিলে মিলে করে নিলে এগুলো বুঝতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে দেখেন, আর্টিকেলের পরে আবার দেখেন শুরুতে আর্টিকেল শেষে প্রিপোজিশন, এরকম যদি মাঝখানে যদি কিছু থাকে সেটা হবে নাউন। এটার উদাহরণ এখানে একটা দেওয়া আছে। আবার আর্টিকেলের পরে নাউন আছে, আর্টিকেল এরপরে যদি ওই অংশে যদি ভার্ব থাকে মাঝখানে যে শব্দটা সেটা হবে নাউন। তো এগুলাই রুলস গুলোর সাথে মিলে মিলে, মানে উদাহরণগুলোর সাথে মিলে মিলে করে নিলে এগুলো বুঝে যাবেন। ডিটারমাইনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা হয়ে যাবে নাউন। এই যে এখানে দেখেন আই ওয়ার্ক ফর এ হোয়াইল, এ আছে এরপরে মাত্র একটা মাত্র শব্দ দেখা যাচ্ছে, তার মানে হোয়াইলটা হবে নাউন, এটা বুঝে যাচ্ছে, এটা উত্তর হবে নাউন। এইভাবে এই যে দেখেন, আবার এই উদাহরণটা যদি দেখি, আমার শুরুতে আছে এ, এটা হচ্ছে একটা ডিটারমিনার করা আছে কি, মানে এই আর্টিকেল আর্টিকেল এদিকে আছে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন মাস শব্দটা হয় নাউন, তাই এটার উত্তর হবে নাউন। এইভাবে এগুলা রুলস এর সাথে মিলে। এই যে প্যাডের কথা বললো, প্রিপোজিশন, পসেসিভ, এরপরে আর্টিকেল, এরপরে ডিটারমিনার। এরপরে যদি তিনটা শব্দ থাকে, প্রথমটা হয় অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ওই অংশটাই মূলত বলার চেষ্টা করেছিল আর কি। এরপরে যদি শুধুমাত্র একটা শব্দ থাকে, এই যে দেখেন পসেসিভ, মাই ভিলেজ, পসেসিভের পরে শুধু একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে কি হবে, সেটা হবে নাউন, এখানে ভিলেজটা হবে নাউন। এভাবে হচ্ছে মিলে মিলে এই উদাহরণগুলো প্র্যাকটিস করলে বুঝবেন। তো এখানে হচ্ছে এই পজিশন, এগুলো হচ্ছে মূলত পরীক্ষায় আসে বেশি। পজিশন একটা মানে সেন্টেন্সে কোন শব্দটা কি বোঝাচ্ছে এরকম। তো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সব এখান থেকে উদাহরণের সাথে মিলে মিলে করে নিলে বুঝতে পারবেন। আরেক সবগুলো একটা একটা করে উদাহরণ করে বলবেন। এই যে অ্যাবভ, অ্যাবভ থেকে অলরেডি 37 বিসিএস এর কোশ্চেন আসছে, দেখেন এই যে অ্যাবভ, অ্যাবভ থেকে। তো এগুলা পরীক্ষায় আসে, মানে একই অ্যাবভ কখন নাউন হচ্ছে কখন অ্যাডজেক্টিভ হচ্ছে, দেখেন এই আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ, এই যে প্রিপোজিশনের পরে একমাত্র ওয়ার্ড, তাহলে এটা নাউন বুঝাই যাচ্ছে। ওই লজিকে আপনি বলতে পারবেন সময় পরে অ্যাবভ আছে, এটা হবে, এটা কি হবে সেটা। পজিটিভের ক্ষেত্রে এই যে আর্টিকেলের পরে যখন তিনটা শব্দ এখানে দেখা যাচ্ছে, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি, কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এই অংশে না। তাহলে এই যে দা অ্যাবভ সেন্টেন্স, তাহলে সেন্টেন্সটা হবে নাউন। আর্টিকেলের পরে দুইটা দেখা যাচ্ছে, দুইটা শব্দ, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, এরপরেরটা হবে নাউন, তাইলে এখানে অ্যাবভটা ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। এরপরে অ্যাডভার্ব দেখা আছে, এই যে আমি তো কেটে ফেললাম, অ্যাডভার্বেরটা দেখেন দা হ্যাভেন্স আর, শেষে যখন ভার্বের পরে একমাত্র শব্দ যেটা থাকে ভার্বের পরে, সেটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে। দেখেন আর এরপরে অ্যাবভ আছে, লুক অ্যাবভ, ভার্বের পরে একমাত্র শব্দ, সেটা এখানে এই জন্য অ্যাবভটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেম ভাবে প্রিপোজিশন, প্রিপোজিশনটা বোঝার জন্য এটা একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যে কনসেপ্টটা আছে, নাউন ফ্রেজটা একটু বুঝতে হবে। নাউন ফ্রেজের পূর্বে সবসময় প্রিপোজিশন বসে, এটা সেন্টেন্স কারেকশনও এই তথ্যটা লাগে, প্রিপোজিশনও এই তথ্যটা লাগে, পার্সন স্পিচ আইডেন্টিফিকেশনও এই তথ্যটা লাগে। তাহলে এই জন্য নাউন ফ্রেজটা বুঝতে হবে। নাউন ফ্রেজ কি, নাউন ফ্রেজ নিয়ে নিচে কিছু কথাবার্তা আছে, তার আগে এখানে দেখেন আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এবং নাউন, এই তিনটা যখন একসাথে থাকে এই ফ্রেজটাকে তখন নাউন ফ্রেজ বলা হয়। তো নাউন ফ্রেজের আগে যদি এরকম কোনো শব্দ থাকে সেটাকে বলবো প্রিপোজিশন। এই দেখেন দা সিভিল ল, দা সিভিল লর, দা হচ্ছে আর্টিকেল, সিভিল হচ্ছে অ্যাডজেক্টিভ, ল হচ্ছে নাউন। তাহলে এই তিনটা মিলে একসাথে সেটা হচ্ছে আমার এখানে নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। দা নাউন ফ্রেজের যে আগে যেটা থাকে সেটা হবে প্রিপোজিশন, এটা হবে তাইলে অ্যাবভ দা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে চারটা কেমনে কি ব্যবহৃত হচ্ছে এক্সপ্লেনেশন নিচে আছে, এখান থেকে সুন্দর করে পুরো বলতে পারবেন। তো আমি অ্যাবভটা বললাম, এখানে আছে আপনারা তো যখন করবেন এই যে কাভার হয়ে যাবে। আর গুরুত্ব দিবেন, এটা আমি আরেকবার বলি, কাউন্টেবল আনকাউন্টেবল ওইটা করবেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করবেন যেটা প্রিলি লিখিত দুটোর জন্য গুরুত্বপূর্ণ। তারপর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে সেন্টেন্সে কোথায় আছে ওই অংশটাকে করে নিতে হবে। আর একটা হচ্ছে একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কখন ব্যবহৃত হচ্ছে, এই জিনিসটা একটু এখান থেকে করে নিবেন। তাহলে এই পাঁচটা জিনিস একটু গুরুত্ব দিয়ে করলে দেখবেন যে প্রিলিতে পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন হয়, এখান থেকে কোয়েশ্চেন আসবে। প্রিলিতে যেরকম আসে লিখিত সেরকম আসে, তো এটাকে মানে অবহেলা করার কোনো সুযোগ নেই, করতে হবে। আচ্ছা, এরপরে প্রিপোজিশন এবং অবশিষ্ট কিছু যদি থাকে, প্রিপোজিশনটা আসলে অত বিস্তারিত ধরে ধরে বলা যাবে না, করাও যাবে না,
মানে শর্টকাটে পড়া যাবে সেটার জন্য আমি মিরাকল থেকেও বললাম, আর কেমনে পড়া যায় সেটা শুরুতে একটু বললাম। এর বাইরে হচ্ছে টিটু ভাই যদি কিছু বলেন আর কি, তাহলে এতটুকুই, হয়তো আরো সাত আট আচ্ছা মিনিটের ঠিক মতো আছে। আছে, টিটু ভাই বলে। আমার এখানে 4 মিনিটের মতো টাইম আছে, আমি 4 মিনিটের মধ্যে শর্টকাটে কিছু কথা বলি। পার্সপেক্টিভ যে আমার একটা টপিক এখানে, আমাকে বা জাফর ভাই বা যাকেই বলা হয়, এখানে সারাদিন ক্লাস নেওয়া যাবে। মানে সহজ কথা, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নিয়ে সারাদিন ক্লাস নেওয়া যাবে। তো এখান থেকে তো আমরা সারাদিন ক্লাস নেওয়ার দরকার নেই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আর আপনারা হচ্ছে প্রনাউন থেকে হচ্ছে যে প্রনাউন যে 8 প্রকারের ইয়াগুলো দেখবেন, এক্সাম্পল গুলো দেখবেন, যেমন পার্সোনাল প্রনাউন গুলো কি কি, আই ইউ হি সি, এগুলা কি, এগুলো করলে আপনাদের ডিটারমিনারের জন্য কাজে লাগবে। সো আমার এটা লাগবে। আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের ক্ষেত্রে কি আছে, দিস দ্যাট চাস, এটা আমাদের 38তম বিসিএস এ আসছে। সাসটা কোন ধরনের প্রনাউন বা কোন কোন টাইপস অফ প্রনাউন, তো আপনারা এখান থেকে এটা দেখবেন। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে আপনারা বিস্তারিত ক্ষেত্রে হচ্ছে আপনার জিরান্ড পার্টিসিপল মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখবেন। আর সাধারণত আপনার পড়তে গিয়ে যেখানে সমস্যা মনে হবে সেটা তো আমাদেরকে বলবেনই, আমরা এটা সলভ করার চেষ্টা করব। আর এখান থেকে আমরা অ্যাডভার্ব থেকে যদি আচ্ছা আপনারা ভাই, পড়েন। ভাই ভাই শুনেন, এখানে কনফিউজ হয়ে যেতে পারে। জিরান পার্টিসিপল এটা আজকের টপিক না, প্রোনাউন এগুলো আজকের টপিক না। এগুলো হচ্ছে মানে এগুলো আলাদা ক্লাস থাকবে, এগুলো নিয়ে আবার বিস্তারিত দেখার দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা মানে জাফর ভাই এবং হচ্ছে শাফি ভাই যা বলছে এখান থেকে এগুলাই দেখবেন আর কি। আমরা তাহলে হচ্ছে পরবর্তী ক্লাসে প্রনাউন এবং হচ্ছে জিরান্ড পার্টিসিপল বা ভার্বের যে অংশটুকু সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। আর প্রিপোজিশনের ক্ষেত্রেও সেম, আপনারা হচ্ছে মানে বেসিক জিনিসগুলো একটু জেনে নিবেন আর কি প্রিপোজিশনের ক্ষেত্রে, এটা এটুকুই। আর জাফর ভাই কিছু বলবেন? না, আমরা ক্লাস শেষ করি এতটুকুই। তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন তো এটা বিশাল জিনিসপত্র। সেটা হচ্ছে বাসায় করেন, প্র্যাকটিস করেন, কোনো অংশ রুলস করলে এগুলো ইজিলি বোঝা যাবে। রুলস করে তার সাথে উদাহরণ মিলে মিলে করেন। কোনো অংশ না বললে গ্রুপে, না বুঝলে গ্রুপে বলবেন, ওখান থেকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। একজন কমেন্ট করলেন, সেটা হচ্ছে প্রোনাউন তো সিলেবাসে আছে দেখলাম ভাই। সিলেবাসে কি এটা আছে? যদি থাকে তাহলে পড়ে নিয়েন। আমি যত দূর জানি এটা আলাদা করে থাকার প্রনাউনটা সিলেবাসে আছে, কিন্তু হচ্ছে প্রোনাউন আমরা, এগুলো সবগুলো নিয়ে আলাদা হ্যাঁ আমরা হচ্ছে আছে। পরবর্তী, যদি থাকে তাহলে এটা পড়ে নিতে হবে, কারণ হচ্ছে ভার্ব নিয়েও বিস্তর আলোচনা আছে। তো ওইটা তো এরকম পার্শ্ব স্পিচ অংশের ভিতরে থাকার কথা না। তো যদি প্রণাম থাকে, প্রণাম অংশটা করে নিয়ে, আর বাকি যে পার্টিসিপল ভার্বের প্রকারভেদ ওগুলো আজকের টপিকের নাই, ওগুলো আলাদা থাকবে আশা করি সিলেবাসে। আচ্ছা আজকে ঠিক আজকে আছে, আজকে এতটুকুই তাহলে। সিলেবাসে হচ্ছে ভাই, আমাদের আজকে সিলেবাসে হচ্ছে ওই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন দেওয়া আছে, ভাই আপনারা একটা শুধু কোয়েশ্চেন ছিল। এগুলো আপনারা হচ্ছে ওই যে শুধু নাউন প্রনাউনটা দেখে হ্যাঁ, নেবেন ভালো করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম কোশ্চেন করতে চাচ্ছে, কোশ্চেন করো। ভাই ওই প্রিপোজিশন পার্টটা কি বিস্তারিত পড়বো নাকি নর্মালি পড়লে হবে, মানে এখানের জন্য, মানে এই প্রিপোজিশন পরীক্ষার জন্য? প্রিপোজিশন এই পরীক্ষার জন্য না, আপনি ফাইনালের জন্য সেম অবস্থা। প্রিপোজিশন কেমনে করতে হবে সেটা তো বললামই। ওই হ্যাঁ ভাইয়া। যে এইভাবে পড়তে বলছে ওভাবে পড়েন, ওভাবে পড়লেই চলে যাবে। আর এটা এই পরীক্ষার জন্য যদি আমি বলি, যদি বিস্তারিত পড়েন এই পরীক্ষার জন্য শেষ করতে পারবেন না। আপনি যতদিন বিজনেস বা চাকরির প্রস্তুতি নেবেন ততদিনও মানে প্রিপারেশন শেষ হবে না। তো ওই জন্য শর্টকাটে অন্তত যেগুলো না পড়লেই নয়, কিভাবে সেটা তো শুরুতেই বলছিলাম, ওভাবে একটু শেষ করে নেবেন আর কি। মিরাকলদের থেকে খুঁজে নেবেন, ওখানে স্পেশাল কিছু রুলস আছে প্রিপারেশন নিয়ে, ওগুলা দেখবেন। তারপরে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে সেগুলো সব সময় পরীক্ষায় আসে, অনেক বেশিবার আসে, সেগুলা করে নেবেন। কিছু শব্দ আছে যেগুলা একই শব্দের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বা ওরকম কিছু খুঁজে করে নেবেন। তারপরে হচ্ছে কিছু এক্সেপশন টাইপ তথ্য আছে যেটা আমি অ্যান্সার দিয়ে উদাহরণ দিলাম, ওগুলা যদিও মিরাকেলের ওখানে পাবেন। এরকম এগুলাই শর্টকাটও যতটুকু করা যায় আর কি, আচ্ছা। এগুলাই হচ্ছে একটু গুরুত্ব দিব। এবং বাকিগুলো হচ্ছে চোখে রাখা, মানে রিডিং করা। এগুলো যতদিন পরে মানে মা- ওই মানে আন্দাজে বিল বাড়ার মতো প্রিপোজিশন আর কি, দেখা যাবে পার্টটা মনে একটু হবে যে বাদ এটা দিতে বুঝবে। চাইছিলাম আর কি ভাই। না, টাইম বাদ বেশি, দেওয়া যাবে না, আমরা কোশ্চেনে কোশ্চেন দিবই। তো হ্যাঁ দেওয়ার আমাদের ক্ষেত্রে আমরা টাইম বেশি নাই। যে টপিক গুলো বলছিলাম ওরকম করেই দিব আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আমাদের টাইম বেশি নাই, আমরা হচ্ছে যে আমাদের যে টপিক যেগুলো ছিল, ঠিক আছে, টপিকের ঠিক মধ্যে আছে। আপনারা হচ্ছে নাউন প্রনাউন আর হচ্ছে আপনারা প্রিপোজিশনটা দেখবেন আর কি। নাউন প্রনাউন ডিটারমিনেন্ট নাম্বার জেন্ডার এই জিনিসগুলো প্রথমটা পার্টটা ভালো করে